কৌরির কথার ধরন বুঝে নিবান বুঝি এবার একটু শান্ত হলো। তীব্র আক্রোশে ফেটে পড়া কণ্ঠ এবার দুর্বল হলো। অ্যাক্সিডেন্ট মাথার ছেঁড়া কাটা যুক্ত জায়গা ঝিমঝিম করে উঠল। চেয়ারে গায়ে এলিয়ে চোখ বুজে দুর্বল গলায় বলল, চলে এসো কৌরি। এই ডাক, এই আহ্বান ফিরিয়ে দেওয়া যায় নাকি ফিরিয়ে দেওয়া সম্ভব? কি করবে সে এখন? এদিকে দাদি আপাকেও তো কি বলবে, আবার ওই মানুষটাকে কি করে না বলবে? তবু অবুঝের মতো বলল, এখন কিভাবে কৌরি। কি অদ্ভুত ডাক! পৃথিবীর সমস্ত মোহমায়া যেন এই ডাকে কেটে গিয়ে শুধু ওই মানুষটার সম্মোহনীয় ডাকে মন তলিয়ে যায়। এই ডাকের অর্থ তার কাছে সহজ সরল আবদারের প্রার্থনা। চলে এসো কৌরি। অসহায় হলো স্বর বলল, আমি দাদু আপাকে কি বলবো? জানি না, শুধু যত দ্রুত সম্ভব চলে এসো। বিকজ আই ফিল ইনসিকিউর অ্যাবাউট ইউ। প্লিজ কৌরি, চলে এসো। মধুময় আহ্বানে পিষ্টে হলো করির মন। তবুও কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, পাগল হয়েছেন? অদ্ভুত ক্লান্ত হাসল নিবান। এখনো চেয়ারে গায়ে এলিয়ে চোখ বুজে আছে সে। মাথার ঝিমঝিম ব্যথাটা যেন ধীরে ধীরে বাড়ছে। মাথায় বাম হাতটা চেপে ধরলো সে। ফের খুব স্বাভাবিক সহজ গলায় বলল, তুমি আমার কাছে আসতে যত দেরি করবে, পাগলামোর মাত্রা তত সীমা ছাড়াবে। আল্লাহ হাফেজ কৌরি। ফোন কেটে দিল নিবান। বুঝতে পেরেও কানে ফোন নিয়ে হতভম্ব হয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলো কৌরি। ফের বিথিয়ে এসে ডাকতেই নড়ে চড়ে দাঁড়ালো সে। ধীর পায়ে এগোলো ইভানের দিকে। গভীর ভাবনায় ডুবে আছে, এমন ভাবে পুকুরের দিকে নিটল চোখে তাকিয়ে আছে ইভান। কাছে গিয়েও সাড়া পাওয়া গেল না, তাই কৌরিকে ডাকতে হলো তাকে। সে ফিরতে তার পানে কেমন অসহায় হয়ে তাকালো কৌরি। ইভান ব্যাপারটা বুঝতে পেরে কৌরির চেয়েও অসহায় চাহনি ফেললো তার দিকে। দুজনের একটাই ভাবনা, কি করবে এখন, কোন দিকে যাবে? রাত প্রায় 12টার দিকে বাড়ি ফিরল ইভান আর কৌরি। সাথে কৌরির দাদিয়াপাকেও নিয়ে এসেছে। ভদ্র মহিলা নিজেও আসতে চাননি এবং তাদেরকেও আসতে দিতে চাননি। কত আয়োজন করেছিলেন, সেই সব কিছু ফেলে চলে আসতে হয়েছে। আর তার জন্য ইভানকে কত কিছু বলে ওনাকে ম্যানেজ করে তারপর ওনাকে সহ তারা আসতে পেরেছে। বাবাকেও উকিল ধরেছিল। বাবা না হলে ওনাকে নিয়ে আসা তো সম্ভবই হতো না, সাথে নিজেদেরও আসা হতো না। তাতে মহাপ্রলয় বয়ে যেত। উফ, একেই বলে বুঝি প্রেমিক। রুমে ঢুকতে তন্ময়কে দেখে মিষ্টি হেসে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকলো। সারাদিনের জার্নি, সমস্ত শরীর যেন অস্বস্তিতে ডুবে আছে। গোসল করে ফ্রেশ হওয়া খুব প্রয়োজন। যদিও কৌরিদের বাড়িতে হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার কাজটা সেরেছিল। সারাদিনের একই পোশাকে জড়িয়ে থাকা শরীরের অস্বস্তি কি আর তাতে কমে? তাই বাড়িতে ঢুকতেই আগে মনে হয়েছে গোসল সেরে শরীরের ভিতর বাহিরটা কে স্বস্তি শান্তি দেওয়া উচিত। ওয়াশরুমে ঢোকার আগে তন্ময়কে বলল, তনু প্লিজ আমার পরিহিত পোশাকগুলি দাও। তন্ময় তৎক্ষণাৎ ওয়ার্ড্রপ থেকে বের করে বাসায় পরার জন্য ট্রাউজার আর টি শার্ট এগিয়ে দিল। এত দ্রুত ইভান একটু অবাকই হলো। যদিও সম্পর্ক তাদের বেশ সহজ হয়েছে, তবু এতটা নয়। তন্ময় সবসময় তার থেকে দূরে দূরে থাকার ট্রাই করে। যদিও কথা হয় রাতে একসাথে থাকা হয়, তবুও স্বামী স্ত্রীর মতো সম্পর্কে আগলাবতনটা রয়ে গেছে। সময় নিয়ে গোসল ছেড়ে ট্রাউজার পরে খালি গিয়ে মাথা মুছতে মুছতে বের হলো ইভান। তন্ময়কে দেখে ফের মিষ্টি আসলো, অথচ মেয়েটার মুখ মলিন কেন? মন খারাপ তোমার? কি হয়েছে তনু? শরীর ঠিক আছে? জোর করে হাসলো যেন তন্ময়। তড়িৎ বলল, মন খারাপ কেন হবে? মন খারাপ নয়, আর শরীরও ঠিক আছে। ইভানের চোখ যেন তন্ময়ের জোরপূর্বক ঠোঁট এলানো দৃশ্যতে আটকে রইল। কিছু তো হয়েছে, কি হয়েছে বলো? ইভানের কণ্ঠ দৃঢ় শোনালো। তন্ময় কথা ঘুরাতে গিয়েও চুপ হয়ে গেল। ভেতরে ভেতরে নিজেকে ধাতস্থ করে প্রসঙ্গ এড়িয়ে বলল, বললেন যে আজ আসবেন না, তবুও ফিরলেন যে। ইভানের ধীর দৃষ্টি তখনও তন্ময়ের চোখ মুখে ঘুরপাক খাচ্ছে। মেয়েটা প্রসঙ্গ এড়াতে চাইছে বেশ বুঝলো, তবুও উত্তর স্বরূপ বলল, তুমি তোমার বরকে ছাড়া থাকতে পারলেও দাদা ভাই তার বউকে ছাড়া থাকতে পারে না, তাই বাধ্য হয়ে আসতে হলো। ইভানের কথায় কৌতূহল হলো তন্ময়ের মন। তড়িৎ বলল, মানে কিছু না। তোমার মন খারাপ কেন সেটা না বললেও আমিও বলছি না। মায়ের বুঝদার বানে শ্বশুর বাড়িতে অনেক কিছু হয়, তাই বলে সব কথা বরের কানে তুলতে নেই। সব মন্দটা মানিয়ে না নিলেও কিছু কিছু মন্দ মানিয়ে নিতে হয়, না হলে সংসার হয় না। তাই ইভানের সামনে সেটা আর প্রকাশ করতে চাইল না, আর না নিজের মনের উত্তর নিতে চাইল। ইভান বুঝতে পেরেছে তার মন খারাপ, আর উত্তর না নিয়ে ছাড়বে না বান্দা। এটা বুঝে প্রসঙ্গ এড়াতে রুমের বাইরের দিকে যেতে যেতে বলল, আমি খাবার নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। তনু দাঁড়াও।
দাঁড়িয়ে পড়ল তন্ময়। ইভান কেন দাঁড়াতে বলল সেটা বুঝে বুকের ভিতর তোলপাড় শুরু হলো। ক্ষুণ্ণাক্ষরেও যদি টের পায় ফুপুমনি উল্টোপাল্টা শুনিয়েছে তাকে, কেলেঙ্কারি আরেকটা বাঁধবে। এ বাড়িতে এসে ইভানের সাহচর্য পেয়ে এইটুকু বুঝেছে ছেলেটা অন্যায় কথা কাজ একদম সহ্য করতে পারে না। আর এসব নিয়ে যদি বাড়ির সবার সামনে ইভান উচ্চবাচ্য করে তবে সেও তো ছোট হয়ে যাবে। স্বামী না আসতেই সে কান ভাঙিয়েছে। উফ, কি এক জ্বালা হলো। ইভান তার মুখ দেখে বুঝলো কি করে, এটাই বুঝে আসলো না তন্ময়ের। তার মুখে কি লেখা ছিল তার মন খারাপ, যার কারণে ইভান আসছে শুনে শাড়ি পরেছে সে। শাড়িতে কেমন লজ্জা লাগছিল, তাই তার উপরে শাল জড়িয়ে এক প্রকার ঢেকে রেখেছে। কি একটা ঝুবুতুবু অবস্থা। কি হয়েছে তন্ময়ী, প্লিজ বলো। দরজার কাছাকাছি দাঁড়ানো তন্ময়ী, আর তন্ময়ের পিছনে দাঁড়িয়ে দরজা টেনে নিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে শুধালো ইভান। ইভানের বুক বিঁধল তন্ময়ের পিঠে। মোহগ্রস্ত হলো তন্ময়ী, শ্বাস ঘন হলো তার। তবুও নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা করে বলল, দরজা আটকে দিলেন কেন? খাবেন তো, খাবার আনতে হবে তো। দরজা আটকে দেওয়া হয়ে গেল। ইভান সরল না, সে ভাবেই বলল, ও বাড়ি থেকে পর্যাপ্ত খেয়ে এসেছি, আমি আর খাবো না। তবে তুমি আমার প্রশ্নকে বারবার এড়িয়ে যেতে পারো না। আমার প্রশ্নের উত্তর দাও, কি হয়েছে? তন্ময় ঘুরে দরজায় এসে দাঁড়ালো। না হলে নিঃশ্বাস জানে কেমন আটকে আসছিল তার। ঘুরে দাঁড়িয়ে আরও এক বিপদে পড়ল। ইভানের উন্মুক্ত ফর্সা চোরা বুকটা দেখে অস্বস্তি বাড়ল। ইভান সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিয়ে তন্ময়ের মুখোমুখি হয়ে কাছাকাছি দাঁড়ালো। হাত রাখলো তন্ময়ের মাথা বরাবর দরজায়, এক প্রকার আটকে দিল তাকে। তরি চোখ বুজে নিল তন্ময়। কথা বলতে গলা কাঁপলো, তবুও বলল, বললাম তো কিছু হয়নি, মন খারাপ না। মিথ্যা বলবে না তন্ময়ী। ইভানের ধীর কণ্ঠে বুজে থাকা চোখ আরও খিচে নিল তন্ময়। তরি বলতে শুরু করল, ফুপিমণি বলেছে আমি দেখতে ভালো না, তাই নতুন বিয়ে হওয়া সত্ত্বেও আমার বর আমাকে নিয়ে ঘোরার বদলে অন্য মেয়েকে সময় দিচ্ছে। সব ছেলেদের প্রথম আকর্ষণ সৌন্দর্য। বিয়ে ভেঙে যাওয়া আমাকে উদ্ধার করতে আপনি আমাকে বিয়ে করলেও আপনিও পুরুষ। যার নজর ঘরের অসুন্দর স্ত্রীতে আটকে নেই, সৌন্দর্যময় নারীতেই আটকে আছে। না হলে কি স্ত্রী বাদে অন্য মেয়েকে সময় দেয় কেউ? তন্ময়ীকে ফুপুমনির পছন্দ নয়, তাই সুযোগ পেতে কটাক্ষ করে কথা শোনাতে দ্বিধা করেনি। হয়তো আরো অনেক কথাই শুনিয়েছে, সেটা পরে দেখছে ইভান। আগে তন্ময় কি ভাবছে সেটা জেনে নেই। সহজ হওয়া সম্পর্কটা আগের ন্যায় হয়ে যায়। তোমার ধারণা কি আমাকে ভুল বোঝা আগের ঘটনার মতো? আমার চরিত্র খারাপ? চোখ খুলে ফেললো তন্ময়। ইভানের বলা কথার উত্তরস্বরে বলতে ইচ্ছে করলো, আমি আগে ভুল করেছি, যদিও ভুল আপনারও কম ছিল না। তবে দ্বিতীয়বার আপনাকে ভুল বোঝার বোকামিটা আর করছি না। তবে ইভানের সাপাইটা তার সামনে গাইতে পারল না, উল্টো করে বলল, আমি কৌরিকে বিশ্বাস করি, ভরসা করি। ও তেমন মেয়ে নয়, কখনোই নয়। আমি এই অল্প সময়ে ওকে যেতটুকু জেনেছি, আমি বড় বোন হিসেবে ছোট বোনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। যদিও করি আমি, সেখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো ফাঁক ফোকর নেই। বিশ্বাস করুন, নেই। মাথা ঝুঁকালো ইভান। মাথার সামনে লম্বা ভেজা চুলগুলো গিয়ে পড়ল তন্ময়ের চোখে মুখে। মুহূর্তেই আবার চোখ বুজে নিল তন্ময়ী। অনুভূতিতে দুল খেল শরীর মন। অনুভূতির তীব্রতা বাড়িয়ে দিয়ে ইভান কেমন মোহগ্রস্ত কণ্ঠে শোধালো, আর আমাকে বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না? দম এবার আটকে এলো তন্ময়ের। উত্তর দেওয়ার বদলে বললাম, প্লিজ সরে যাও ইভান। হাসলো ইভান, আপনি থেকে তুমি? এতদিনে মনে হয় মেয়েটাকে নিজের অনুভূতির ডোরে বাঁধতে পারলো। সরল না ইভান, বরং আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো তন্ময়ের। কণ্ঠে আরো মায়া ঢেলে দিয়ে বলল, আজ হঠাৎ সেলোয়ার কামিজের বাদে শাড়ি পরেছো কেন? উত্তর দিতে পারল না তন্ময়ী। দুপাশের খামচে ধরা শাড়ির অংশ বিশেষটুকু আরো শক্ত হাতে খামচে ধরল। কেন পড়েছে এই কথা কি করে নিজ মুখে বলবে সে? ইভানের গভীর নিশ্চল চোখ দুটো তন্ময়ের মায়াময় মুখে স্থির থাকলেও তার গতিবিধি অনুধাবন করতে পারল ইভান। একটু একটু করে মেয়েটা অনুভূতিতে দুর্বল হয়ে পড়েছে তার প্রতি। আজ ক্ষণিকের দূরত্বে সেটা যেন স্পষ্ট। শাড়ির অংশে বিশেষ খামচে ধরা বাম হাতটা ছাড়িয়ে দিল ইভান। আবারও একই মুখগ্রস্ত কণ্ঠে শোধালো, আমাদের সম্পর্কটা কি এখনো যায় না তনু? একটু ভরসা বিশ্বাস করা যায় না কি আমাকে? অনুভূতিতে পিষ্ট তন্ময়ী তখন একটা শব্দ উচ্চারণ করার পর্যায়ে নেই। চোখ মুখ খিচে সেভাবেই চুপ হয়ে রইল সে। সেই মুখের দিকে মোহগ্রস্তের ন্যায় মায়া মায়া চোখে তাকিয়ে রইল ইভান। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে মেয়েটার এই মায়া ভরা চোখে গোলগাল গালে লালচে ঠোঁটে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে।
গভীরভাবে ছুঁয়ে দিতে, তবে বাধ্য সে পারে না। আজও হয়তো সে চাওয়াটা বুকের ভিতরেই চাপা রাখতে হবে তাকে। একটু একটু করে সরে দাঁড়িয়ে পিছিয়ে মরল ইভান। মুহূর্তে তার শক্ত হাতটা বাঁধা পড়ল একটা কোমল হাতের বাঁধনে। শিউরে উঠল শরীর, কম্পিত হলো হৃদয়। সে কম্পিত হৃদয়ের কম্পন আরও বাড়িয়ে দিয়ে তন্ময় মৃদু কাপা কণ্ঠে বলল, আমাদের সম্পর্কটা আমি এগিয়ে নিয়ে যেতে চাই ইভান। সুখ সুখ অনুভূতিতে ছেয়ে গেল মন, শিরশির করে উঠল সমস্ত সত্তা। তবুও নিজের সে অনুভূতি দমিয়ে রেখে ইভান প্রশ্ন ছড়ল, বিশ্বাস করো, ভরসা করো আমাকে। নীরব রইল তন্ময়ী। সেটা বুঝে হাত ছাড়িয়ে নিতে চাইল ইভান। নিজের লাজ ছেড়ে তখন তন্ময়ী বলল, ভরসা বিশ্বাস তৈরি না হলে আমাদের সম্পর্কটা আমি কিছুতেই এগিয়ে নিয়ে যেতে চাইতাম না। আমি তোমাকে বিশ্বাস করি, ভরসা করি ইভান। ঘুরল ইভান। মুহূর্তে দুহাতে আগলে নিল তন্ময়ের মায়াময় মুখটা। ফের সন্দিহান কণ্ঠে বলল, মিথ্যা বলছো না তো? তুমি স্ত্রী হয়েও স্বামীকে সঙ্গ দিচ্ছ না, এই অপরাধ বোধে নিজেকে আমার কাছে সঁপে দিতে চাইছো না তো? তাই যদি হয় তবে তোমার শরীরটাকে আমার চাই না। আমি পুরুষ স্ত্রীকে একান্তভাবে পাওয়ার চাহিদা আমার আছে। তাই বলে অবিশ্বাস অবর্জন নিয়ে তাকে আমি ছুতে চাই না। আমি তোমাকে কাছে নিয়ে শান্তিতে ঘুমাচ্ছি, তাতেই চলছে আমি। ইভানের শান্ত চোখে সাহস করে চোখ রাখলো তন্ময়। স্পষ্ট স্বরে জানালো, আমি মিথ্যা বলছি না ইভান, আমি বিশ্বাস করি তোমাকে। ইভান গভীর পানে চেয়ে রইল তন্ময়ের চোখ দুটোতে। সেখানে যেন পরখ করে নিতে চাইলে তন্ময়ের বলা কথার সত্য মিথ্যা। সময় অতিবাহিত হতেই নিজের দুহাতে আজলে রাখা তন্ময়ের মুখটা নিজের আরও কাছে টেনে আনলো। ঠোঁট বসালো তন্ময়ের ছোট্ট কপালটায়। বিয়ের রাত থেকে রোজ রাতে এই ঠোঁটের স্পর্শ সে পেয়ে চলেছে, তবে তার স্পর্শ গাঢ়ত্ব আজ যেন ভিন্ন। চোখ বুজে এলো তন্ময়ের। হাত জোড়া আপনা আপনি চলে গেল ইভানের চওড়া পিঠে। শখের নারীটার কমল স্পর্শ পেতে ইভান যেন এতদিনে নিয়ন্ত্রণে রাখা নিজের সত্তা হারালো। কপাল থেকে ঠোঁট ঘেঁষে নিজে তন্ময়ের চিকন লালচে ঠোঁটে বসালো। অনুভূতিতে মোহ হারিয়ে ইভানকে আরও আষ্টে জড়িয়ে ধরল তন্ময়ে। আশকারা পেতে মাতাল হয়ে উঠল ইভান। সময় চলল, বাড়ল শখের নারীটাকে একান্ত রূপে পাওয়ার পাগলামি। তাতে প্রশ্রয় দিল সেই নারীটিও। শীতল শুনশান রাত, চারিদিকে মৃত পরীর মতো নিস্তব্ধ। কৌরির চোখে ঘুম নেই, অথচ সেই ভোরে ঘুম থেকে উঠে জার্নি, তারপর পরীক্ষার টেনশন, এরপর বাড়ি, সেখান থেকে আবার জার্নি। শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, অথচ দু চোখে ঘুম নেই। শুয়া থেকে এ পর্যন্ত এপাশ ওপাশ করেও ঘুম কিছুতে ধরা দিচ্ছে না দু চোখের দুয়ারে। গা থেকে কম্বল সরিয়ে উঠে বসলো কৌরি। পাশে শুয়ে দাদি আপাকে একবার দেখে নিল। ওনার ঘনত্ব শ্বাস প্রশ্বাস বলে দিচ্ছে উনি গাঢ় ঘুমে। বেড থেকে নেমে রুমের মধ্যে কিছু সময় হাঁটাহাঁটি করলো, তবুও ক্লান্ত মনকে কিছুতে স্থির করতে পারল না। অনবরত চলা শ্বাস প্রশ্বাস কেমন রুদ্র হয়ে চলছে। এরকম মাঝে মধ্যে হয়, খোলা নির্মল পরিবেশ পেলে আবার ঠিক হয়ে যায়। অথচ এই রাতে যাবে কোথায়? ব্যালকনিতে গেল, তবুও যেন স্বস্তি পেল না, ভালোও লাগলো না। শেষমেশ ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু এত রাতে ছাদে যাওয়া ঠিক হবে কি না এই দুনমনই কিছু সময় অতিবাহিত করলো। যখন মাত্রাধিক হাঁসফাঁস করে উঠল ভিতরটা, তখন ভাবলো ছাদে যাবে সে, তাতে যাই হয়ে যাবে। গায়ের ওড়নাটা মাথায় সুন্দর করে দু পেঁচানো দিয়ে ফের গায়ে জড়িয়ে নিল, সঙ্গে চাদরটা জড়ে নিল আষ্টে পিষ্টে। চাদরটা গায়ে নিতেই আবারও সেই মানুষটার কথা মনে পড়ল, তার পাগলামোগুলো। আচমকা ঠোঁটের কোণে প্রসারিত হলো কৌরির। ছাদে যাবার আরেকটা রিজন মনের মধ্যে ঘুরে ফিরে চলছে, তাই মনটা অদ্ভুতভাবে টানছে সেখানে। কেন জানি না কৌরি, হয়তো কারণ সেই মানুষটা। দরজা চেপে দিয়ে ছাদের দিকে পা বাড়ালো কৌরি। ড্রয়িং রুমে নীল বাল্বের নিবু নিবু আলোতে ছেয়ে আছে চারপাশটা। সেই আলোতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল সে। নমনীয় পায়ে একে একে ধাপ পার করতে থাকলো প্রতিটি সিঁড়ি। তাকে উপরে উঠতে দেখে এত সময়ের অপেক্ষিত দুটো সুগভীর স্বচ্ছ চোখ যেন সূক্ষ্ম হাসিতে ঝলঝল করে উঠল। সেই হাসির উৎপত্তি ছড়ালো পুরো ঠোঁটের কোণ থেকে। কিচেনে থাকা মানুষটা তখন মনোযোগ দিয়ে কফি বানাচ্ছে। আজ মন যেন বলছিল করি বের হবে, আর তার সাথে স্বচ্ছ অলিক এক সাক্ষাৎ হবে। আজ আর করে তাকে এড়িয়ে যাবে না। সময় নিয়ে কফি বানানোয় মনোযোগ দিল নিভান। যেন তারা নেই, একটু না হয় অপেক্ষা করুক মেয়েটা। ছাদে পা রাখতেই দক্ষিণা ঠান্ডা বাতাসে কুকড়ে এলো করির পাতলা শরীর। গায়ের চাদরটা আপনা আপনি আরও আষ্টে পিষ্টে নিজের সাথে জড়িয়ে নিল। ছাদের বড় বড় লাইটের আলোতে আশেপাশের সব কিছু পরিচ্ছন্ন, ঝকঝকা। কুয়াশা ঘেরা রাতের প্রকৃতি আরও মুগ্ধময়। ছাদে লাগানো গাছগুলো লাইটের আলোতে আরও চিরসবুজ।
কি সুন্দর দেখাচ্ছে সবকিছু। আল্লাহর নেয়ামতের বড় একটা নেয়ামত রাত। এ রাতটা না আসলে মনে হয় দিনের গুরুত্ব মর্মটা অনুধাবিত হতো না। চারপাশটা নিস্তব্ধতায় ঘেরা বিশাল বড় ছাদটা একাকী পা রাখতে শরীরটা ভিতর থেকে কেমন ছমছম করে উঠল। অথচ কোনো কারণে এক মনোবলে ছাদে পা রাখলো কৌরি। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো নির্দিষ্ট বসার সেই শান বাঁধানো জায়গায়। হাত দুটো কোলের মধ্যে নিয়ে কিছুটা জড়সড়ো বসলো। আজ আকাশে স্বচ্ছ একটা মস্ত বড় থালার ন্যায় চাঁদ উঠেছে। কি সুন্দর পরিপূর্ণ অবয়ব তার। আশেপাশে আজ তারার মেলা নেই বিদায় ওই আকাশে তার ঝলসানো পূর্ণ রূপটা যেন আরো ঝলমল করছে। আর তার ঝলসানো রূপের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে সেই ছোটবেলার সোনা দাদিয়াপার মুখের অবাস্তব অলৌকিক গাছটা, যে গাছের নিচে এক বুড়ির বসবাস। ছোটবেলায় গল্পটা অতি সত্যায়িত অতি বাস্তব মনে হলেও বড় হয়ে তার সত্যায়িত মিলল পুরো অবাস্তবে এক গল্প কাহিনীতে। মৃদু হাসলো কৌরি, তা মিলিয়ে গেল পুনরায় ঠোঁটের বাঁকে। হঠাৎই কারো উপস্থিতি অনুভব করলো মুহূর্তে হৃৎপিণ্ডের ধুকপুকানি অস্বাভাবিকতায় টের পেল। তার সাথে টের পেল মানুষটাকে। গায়ের তীব্র সুগন্ধটাও জানিয়ে দিল সে মানুষটি এসেছে। ভেতরে ভেতরে একটু সংকুচিত হলেও নরমচরণ করল না কৌরি। সেভাবে চুপচাপ বসে রইল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল মানুষটা যেন তার অপেক্ষায় আছে। ছাদে এসে মানুষটাকে না পেলেও মনে হচ্ছিল মানুষটা আসবে। নিবান এসে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে বসলো। হেলান দেওয়ার জায়গাটায় বেশ আয়েশ করে হেলান দিয়ে পা মিলিয়ে দিল। মুহূর্তে পায়ের সিম্পল স্যান্ডেল জোড়া খুলে তার উপর পা রেখে অন্য পায়ের সাথে পা জড়িয়ে নিল নিপান। ফের ঠোঁট ছোঁয়ালো কফির মগে। সেটা বেখেয়ালি নজরও কৌরি দেখতে পেল। সহসা নিবান একটা কফির মগ তার সামনে এগিয়ে দিয়ে বলল, কফি খেয়ে মাথা ঠান্ডা করো। তোমাকে তোমার বাবার বাড়ি থাকতে দিলাম না, কত কষ্ট। আসলে তোমার বাবার বাড়ি থাকতে দিলাম না তাতে কষ্ট পাচ্ছ, নাকি কারো কথা রাখতে না পেরে থাকতে পারোনি তাতে কষ্ট পাচ্ছ? স্পষ্ট পরিহাস সাথে দুষ্টু হাসির বার্তা। ভিতরটা রাগে টুইটুম্বুর হলো, তবুও ভুলেও নিবানের দিকে ফিরল না করি। অন্যদিকে মুখ করে শক্ত কণ্ঠে বলল, আপনি প্রচন্ড খারাপ একটা মানুষ। হাসি বিধ্বস্ত হলো নিবানের ঠোঁটের কোণে। নিঃশ্বাসের মৃদু শব্দ সে হাসি পরিপুষ্ট হলো। দুষ্টু মিষ্টি সরে ফের শান্ত স্বরে বলল, সারাটা জীবন সেই মানুষটাকেই তোমাকে সহ্য করতে হবে, ভালোবাসতে হবে, তার সঙ্গিনী হয়ে তার কাছেই থাকতে হবে। তোমার জীবনের প্রতিটি সময় বয়ে নিয়ে যেতে হবে সেই মানুষটার সাথে। সুতরাং সে কেমন বলে লাভ আছে? মন্দ বললে তো গায়ে তোমারই পড়ে যাবে। সুতরাং নিজের জিনিসের দোষ ঢাকতে শেখো। অদ্ভুত শিহরণে ছেয়ে গেল কোমল শরীরের ভিতর ভাইটটা। অনুভূতির কবলে পড়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে অন্য পাশে ফিরে রইল। কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল। ফের চোখ খুলে কুয়াশাচ্ছন্ন রাতের প্রকৃতিতে গাঢ় নজর মেলল। তন্মন্ত্রে আবার অনিবান কফির মগটা কৌরির সামনে এগিয়ে দিয়ে বলল, নাও, কফি খেয়ে নিজেকে ঠান্ডা করো, তারপর ধীরে সুস্থে রাগ জেদ দেখাও। আমাকে ছাড়া তো রাগ জেদ অনুভূতিগুলো তুমি আর অন্য কারোর উপর প্রয়োগ করতে পারো না। সো আমিও অপেক্ষারত মনে করে এসেছি তোমার দুয়ারে। ঘাড় ফিরিয়ে এক পলক নিবানের দিকে তাকালো। শক্ত দৃষ্টি নিবানের মুখ পানে ফেলতে শান্ত আর নমনীয় হয়ে গেল সেই দৃষ্টি। নিবান মিষ্টি হেসে তখনও চেয়েছিল কৌরির মুখ পানে। মাথা সাদা ব্যান্ডেজটা আষ্টে পিষ্টে জড়ানো, শ্যাম মুখের মায়াটা যেন তাতেই চৌগুণ বেড়ে গেছে। মায়াময় দুটো সুগভীর চোখ, পুরো ঠোঁটের কোণের হাসির ঝলকানির প্রভাব যেন সেই স্বচ্ছ চোখ দুটোতেও বেশি বেড়াচ্ছে। সেই গভীর হাস্যজল নজরে নজর পড়তে সারা শরীর মৃদু কম্পিত হলো। তবুও আজ আর নজর সরালো না কৌরি। তবে বেশিক্ষণ নজর স্থির রাখতে পারল না। স্পষ্ট গলার বার্তা ছুড়ল, আমার মাথা ঠান্ডাই আছে, লাগবে না আমার। আর এটা খেলে মাথা গরম হয় ছাড়া ঠান্ডা হয় বলে তো আমার অন্তত মনে হয় না। উদাহরণ না হয় নাই দিলাম। কথাগুলো বলতে বলতে মুখ ফিরে নিল কৌরি। এলোমেলো নজর ফেললো সামনে। সেটা দেখে আরো বিতুষ্ট হলো নিবানের হাসিমাখা ঠোঁট। শেষের কথার ইঙ্গিতটা যে তাকে ঘিরে সেটা স্পষ্ট। ঠোঁটের কোণে হাসি রেখে কেমন শান্ত স্বরে সেও বলল, তোমার মনে হয় সামান্য তিক্ত কফিটা আমার রাগের কারণ? জেনে বুঝেও কারণ হিসেবে দোষটা কফির উপরে চাপিয়ে দিচ্ছ। যাই হোক, আমারটা থেকে তো খেতে বলছি না। এটা অতিরিক্ত তিক্ত, পারবে নাও না খেতে তুমি।
ফিলিংস আলাদা অনুভব করায়। মিষ্টান্ন নয়, তবু একটা শান্তি, স্বস্তির অদ্ভুত ফ্রেশ অনুভূতি, যা মিষ্টান্ন না হয়েও আমি মিষ্টি অনুভব করি, স্বস্তি পাই, শান্তি পাই। তাই হয়তো তিক্ত হয়েও এত পছন্দনীয়। তবে তোমার জন্য আলাদা ফ্লেভারের বানিয়ে নিয়ে এসেছি, মিষ্টান্ন ফ্লেভারের। মিষ্টি হলেও আমার কেন জানি মনে হয় তার অনুভব শক্তি কষ, তিক্ত। যদিও তোমার কাছে সেটা মিষ্টি, তুমি ঠিকই সেটা স্বাচ্ছন্দ্যে পান করে এড়িয়ে নিতে পারবে। কিন্তু আমার যে তিক্ততায় অভ্যাস, আমি পারছি না সেই তিক্ততা ত্যাগ করতে, তোমার মতো এড়িয়ে যেতে, পরিত্যাগ করতে কিছুতেই পারছি না। আর ও নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিতে ইচ্ছে করছে সেই তিক্ততাকে। সেটা তোমার যদি অতি পাগলামো বলে মনে হয় তবে তাই। আমি নির্দ্বিধায় সেই তিক্ততার নেশায় ডুবে যেতে চাই। তার দরুন আমি পাগল, প্রচণ্ড খারাপ মানুষ হতেও রাজি। ঘুরিয়ে ফিরিয়ে তাকে কি সুন্দর নিষ্ঠুর মানুষ বানিয়ে দিল। নিবানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কৌরি। একটু আগের মুখে ডুবিয়ে রাখা মিষ্টি হাসিটা মুখে নেই। মায়াময় নিগাড় দৃষ্টিটা তার আদারে আচ্ছন্ন। গায়ে হালকা টি শার্ট, তাও আবার হাফ। শীত লাগছে না? কৌরি গায়ে মাথায় কি সুন্দর করে ওড়না জড়িয়েছে, তার উপরে আবার মোটা চাদর জড়ানো, তবুও ঠান্ডা ঠান্ডা ভাব ভিতরটা ছুঁয়ে দিচ্ছে। গায়ের উপর থেকে আলগোছে আস্তে ধীরে চাদরটা টেনে খুলে ফেলল কৌরি। পাশাপাশি বসা নিবানের কোলের উপর চাদরটা রাখলো। তরিতি কোলের দিকে তাকালো নিবান, ফের কৌরির মুখের দিকে। মেয়েটার গায়ে মাথায় সুন্দর করে ওড়না পেঁচানো। ততক্ষণে কৌরির ঘাট হয়ে বসে সামনে নজর ফেললো। নিবান কৌরির ব্যাপারটা বুঝে চুপচাপ চাদরটা গায়ে জড়ালো। উষ্ণ চাদরটায় উষ্ণতায় কলিজার ভেতরটাও পর্যন্ত ছুঁয়ে দিল। তন্মন্ত্রে কৌরি স্থির নজরটা সামনে রেখে তাকে নিষ্ঠুর উপাধি দেওয়ার কৈফিয়ত স্বরূপ বলতে শুরু করলো। দাদি আপা আমাকে একটা আলাদা সমীকরণের মধ্যে বেড়ে তুলেছেন। হয়তো তিনি যেমন তেমনটা ভাবেই গড়ে তুলতে চেয়েছেন। মা ছিলেন না। সেই শূন্য বয়স থেকেই মায়ের জায়গায় আমি ওনাকে চিনতে জানতে শিখেছি। হয়তো সেই কারণেই ওনার গড়া সমীকরণেই সীমাবদ্ধ হয়েই বেড়ে উঠেছি। আমার বলা চলা, দুষ্টুমি, চলাচল সবকিছু একটা সমীকরণ তিনি তৈরি করে দিয়েছিলেন। ঠিক নির্দিষ্ট তৈরি আবার নয়, ওনার শাসনে আদরেই সেটা একটু একটু করে সেই সমীকরণ আস্তে আস্তে প্রভাবের হয়ে গিয়েছিল আমার ভেতর বাহির। আর তার মধ্যে থেকে নড়চড় হলেই মায়ের মতো শাসন করতেন। জানি না মায়েদের শাসন বারণ ঠিক কেমন হয়, তবুও চাচিমাদের দেখেছি তো তাই বলছি। আদরে দিতে যেমন কম করেনি, তেমন শাসন করতেও পিছু পা হননি। এই কৌরি এখানে যাবি না, ওখানে যাওয়া ঠিক নয়, এদের সাথে মিশবি না, ওদের সাথে মেশা ঠিক নয়। স্কুল কলেজ থেকে আসতে সময় সীমা পার হয়ে গেলেই তিনি আর বাড়িতে বসে থাকতেন না। হুটহাট কোথাও বের হতে দিতেন না, ঘুরতে যেতে দিতেন না। আশেপাশে চাচাদের বাড়ি থাকলেও অবাধ সেখানে যাওয়া আসা পছন্দ করতেন না। আমি এসব বিষয় নিয়ে ঝগড়া করতাম দাদি আপার সাথে। অবসর ওনার কথা মানতাম। আস্তে আস্তে যত বড় হতে শুরু করলাম, আমি কেমন যেন ওনার ধরা বাঁধার সীমারেখায় অভ্যস্ত হয়ে পড়লাম। বিধায় সব বিষয়ে চাইলেও কেমন যেন আমি দ্বিধায় জড়িয়ে যাই। আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল দাদি আপা বারবার অন্ধ ব্যক্তির ন্যায় হাত ধরিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। আমি তাতেই যেন অতি বিশ্বাসী হয়ে গেছি। আমার আবেগ, আমার দুর্বল অনুভূতি সেখানেই যেন বারংবার আমাকে থামিয়ে দেয়। আর দ্বিতীয়ত, বাবা সব সময় বলতেন এমন কিছু কখনো করবে না। আমার পরিচ্ছন্ন ফুলের গায়ে মূর্ছা পড়ে। কেউ কখনো আমার ফুলের দিকে আঙুল তুলে আমাকে ছোট বড় কথা না বলতে পারে। মা নেই, বাবা দাদিতে মানুষ করতে পারে, এমন বাক্য যেন না শুনতে হয় কখনো। বাবা আমাকে ফুল বলে ডাকতেন, আর সেই ফুলকে তিনি কিভাবে সংরক্ষিত রাখতে চেয়েছিলেন আপনাকে বলে হয়তো বর্ণনা দেওয়া সম্ভব নয়। বাবা স্কুল শিক্ষক ছিলেন। আমাদের গ্রামে ওনার আলাদা একটা সম্মান শ্রদ্ধা ছিল। দাদি আপার দেওয়া শিক্ষা আর বাবার সম্মান শ্রদ্ধার স্থান থেকে
হোক বা ওনাদের অতি আদর ভালোবাসায়। তাদের দেয়া সমীকরণের বাইরে আমার আর যাওয়া হয়নি কখনো, প্রয়োজনও মনে হয়নি আমার মনে হয় ওরকম রক্ষণ পরিবেশে বেড়ে ওঠা আমার সৌভাগ্য, যার কারণে আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবীর সংখ্যা খুবই ক্ষীণ। কারণ আমি সেভাবে মানুষের সাথে হুঠাৎ মিশতে পারি না, আর মিশুকে হয়ে উঠতেও পারি। তবু আপনজন প্রিয়জন বলতে যে কয়জন সীমাবদ্ধ ছিল বা আছে আমার জীবনে, আমি তাতে অত্যন্ত সুখী। একটু থামলো কৌরি। পাশের মানুষটার অদ্ভুত শান্ত নজর তখন তার পানে। মোহিত হয়ে কৌরির কথাগুলো শুনছে এবং অনুধাবন করছে। মেয়েটাকে কত রক্ষণ শীতলতার মধ্যে মানুষ করা হয়েছে সেটা কৌরির কথায় বেশ অনুধাবন করতে পারছে। নিজের মন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার ট্রেনিং যার আগে থেকে আছে, সে কখনো তার দুর্বল আবেগে গা ভাসায়। সে তো নিজের মন আর আবেগকে প্রশ্রয় প্রাধান্য দেওয়ার আগে নিজের ফ্যামিলি আর ফ্যামিলির সম্মানের কথা চিন্তা করবে। এটাই তো স্বাভাবিক। কৌরিকে তার বরাবর ম্যাচুর মেয়ে বলে মনে হয়েছে, তাই বলে দায়িত্বশীল মানুষদের মতো এতটাও নয়। কারণ এই বয়সের মেয়েদের যতই কঠিন রক্ষণাবেক্ষণের মধ্যে রেখে মানুষ করা হয় না কেন, তাদের মন তাদের মানসিকতা ঠিক কতটা আবেগী চিন্তা ভাবনা হয় সেটা তো মান্যতাকে দিয়ে দেখা। আশেপাশে তো অভাবই নেই যেখানে পরিণত বয়সের দিবা এখনে পাগলামো করে চলেছে। সেখানে কৌরিকে অদ্ভুত বলে মনে হলো তার। যদিও মা কৌরির এই বিষয় নিয়ে সব সময় প্রশংসা করেন, তবু আজ যেন অদ্ভুতই লাগছে তার। কৌরি ফের বলতে শুরু করলো, এত সময়ে হয়তো বুঝে গিয়েছেন আমি ঠিক কি রূপ রক্ষণাবেক্ষণের মধ্যে বড় হয়েছি। আর সেখানের ছায়া ছিলেন বাবা। বাবা আমার শুধু ছায়া ছিলেন এমনটা নয়, তিনি মাহীনা আমার মা ছিলেন, যিনি মায়ের মৃত্যুর পর চাইলেই কারণবশত হোক বা অকারণে আবার বিয়ে করতে পারতেন। করেননি শুধু আমার কারণে। সেখানে মায়ের ভালোবাসা গুছিয়ে রাখার অবদানও কম নয়। তিনি আমার সুখ অসুখের সঙ্গী ছিলেন। যদিও প্রতিটা বাবা মা তার সন্তানের সুখ অসুখের সঙ্গী হয়ে থাকে, কিন্তু একটা মাহীনা সন্তানের সুখ অসুখের সঙ্গী হওয়া সহজ কথা নয়। আমার ভালো মন্দ আপনজন বলতে সবটা তাকে ঘিরে। আমার সম্মান, আমার শ্রদ্ধাবোধ সবটাই আমার কারণেই। সেই ওনাকেই কেউ অসম্মান করে কথা বলুক, নিচু দেখাক বা আমার কোনো কর্মে ওনাকে ছোট হতে হয়, এগুলো আমি আগেও চাইনি, এখনো চাই না। আর দাদি আপা, যিনি মায়ের দায়িত্বের বোঝা নিয়ে আমাকে লালিত পালিত করেছেন, তাকেও বা অসম্মান হতে দেই কি করে? যিনি প্রতিনিয়ত আমাকে সতর্ক করেই চলেছেন কখনো যেন আমার দ্বারা বাবার সম্মানে আঘাত হানার মতো কাজ না হয়। সেখানে আমি ওনার আদেশ হোক বা ওনাকে উপেক্ষা করি কি করে? জানেন, আমার আবেগ মাঝে মধ্যে আপনার মতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খুব করে মনের কথা শুনতে ইচ্ছে করে। আমার জন্য পাগলামি করা মানুষটাকে আবার জীবনে খুব করে প্রশ্রয় দিতে মন চায়, পারি না। দাদি আপার আর বাবার দেয়া সেই সমীকরণের সীমাবদ্ধের বেড়াজালে আটকে যায়। তখন মন যত দুর্বল হোক আর কাঁদুক, তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখতেই হয়, তাকে সান্ত্বনা দিই। যা আমার তা আমার ভাগ্য জোরে এমনিতেই আমার হবে। তাকে আটকে রাখার সাধ্য প্রভু ছাড়া আর কার আছে? নীরব সমর্থন। মুগ্ধ হয়ে চেয়ে থাকা নজর খুশিতে ঝলমল করে উঠল নিবানের। হঠাৎই চোখ বুজে নিয়ে বিধ্বস্ত হাসলো, মাথা এলিয়ে দিল শান বাঁধানো হেলান দেওয়া উঁচু জায়গাটায়। এত বুঝদার মেয়েটা নিবানের। কৌরি তো এমনই হওয়া উচিত। চোখ বুজে থাকা অবস্থায় নিবান বলল, এতদিনে তোমার কথা মাকে জানিয়ে দিতাম। আমি জানতাম আমাকে উপেক্ষা নয়, আমার অনুভূতিকে এড়িয়ে চলো তুমি। সমান কথাই তো হলো, তাই তোমার মত প্রকাশবিহীন জানাতে ভয় পেয়েছি। যদি তুমি অমত পোষণ করো। আজ যেন কৌরির দ্বিধা কেটে গেল। মুখ খুলে কথা বলতে ইচ্ছে করলো, তাই নিবানের কথার উত্তরস্বরূপ বলল, আপনাকে উপেক্ষা করা সহজ কথা নয়। সহজে কোনো নারী উপেক্ষা করতে পারবে বলে মনে হয় না আমার। যারা বোকা, অতি লোভী তারা ছাড়া, অথবা বাধ্য হয়ে, তবুও পারবে বলে মনে হয় না আমার। দিবাবু পেরেছি কি? পারেনি। না হলে নিজের সাজানো গোছানো ঘর সংসার ছেড়ে তিনি কি আপনাকে পাওয়ার আশায়
উপেক্ষিত হয়েও এ বাড়িতে পড়ে থাকতে পারতেন না? ক্ষণিকের জন্য ফুকুমরির কথার বাধ্যতায় আর সিয়াম ভাইয়ার পাগলামোতে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। মোহ কেটে যেতেই দেখুন তার পরিণতি। যদিও আপনার চাওয়ায়ও খামতি ছিল, আমার মতো করে যদি তাকে চাইতেন হয়তো। মুহূর্তেই চোখ খুলে ফেলল নিভান, গার বাঁকিয়ে তাকালো কৌরির স্বাভাবিক মুখ পানে। নিশ্চয়ই কেউ দিবার কথা কৌরিকে জানিয়েছে, তবুও ভালো তার আর কৌরির মধ্যে কোনো রাগঢাক থাক, এটা সে কদাপি চায় না। পুনরায় আগের স্থানে গা এলিয়ে দিল, চোখ দুটো ফের বুঝে নিল। ফের কৌরিকে কথা শেষ করতে না দিয়ে বলল, আমি চাইনি তাকে, মা চেয়েছিলেন, তখন তুমি ছিলে না। তাই দিবাকে বউ করার বিষয়ে মা আমার মতামত জানতে চাইলে আমি তার সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত বলে জানিয়েছিলাম। ও সিদ্ধান্তহীনতায় ভুগে হোক বা সিয়ামের মোহে পড়ে আমার একটু উপকার তো অবশ্যই করেছে। তোমাকে আসার সময় দিয়েছে আমার জীবনে, এই কারণে হলেও ওরও একটা উপকার আমার করা দরকার। সিয়ামের সাথে ওর সংসারটা আমি না হয় নিজ হাতে গুছিয়ে দেব। যদিও তুমি আমার জীবনে আসার ছিলে আর আমারই হওয়ার ছিলে। সেদিন রাতে মান্যতা তাকে দিবার বিষয়ে বলেছিল। সেদিন যেমন কথাগুলো শুনতে মনটা অদ্ভুত অনুভূতিতে খচখচ করেছিল, আজও কথাগুলো বলতে গিয়ে কেমন তিক্ত অনুভব হলো। তবুও বলল কৌরি। কেন জানি পাশের মানুষটার রিয়াকশন কেমন হয় জানতে মন চাইল। মনের সে তিক্ত অনুভব দমিয়ে রেখে আরও একটা প্রশ্ন করলো, আর আপুর ভালোবাসার ঋণটা চোকাবেন কি করে? তিনি কিন্তু আপনাকে। কারো ভালোবাসার ভালো লাগার দায় আমার হতে পারে না। সে ভালোবাসে বলে আমাকেও তাকে বাঁচতে বাধ্য হতে হবে, এটা বাধ্যতামূলক নয়, হতে পারে না। কৌরি হাসলো, মজার ছলে বলল, আমার দায় আছে বলছেন? আমি বাধ্য, আমার জন্য বাধ্যতামূলক? নিবান জানতো শান্তশিষ্ট বুদ্ধিমতী মেয়েটা তার কথার প্রেক্ষিতে এই কথাগুলো বলবে। ধপ করে চোখ খুলে সহসা কৌরির দিকে এগিয়ে এসে উত্তেজিত গলায় বলল, হ্যাঁ বাধ্য তুমি, অবশ্যই দায় আছে তোমার। শুধু দিভার বলতে বাধ্যমূলক তুমি। তোমাকে যে দিবার কথা বলেছে সেটা বলেনি। দিবাতে আমি কখনোই ইন্টারেস্ট ছিলাম না, আর না ছিলাম ওর জন্য পাগল। মা বলেছিলেন সম্পর্কটা না হওয়ার ছিল, দ্যাটস এনাফ। এরপর ওর অন্যত্র বিয়ে, ভালো মন্দ কোনো কিছুতেই আমার কখনো যায় আসেনি, যায় আসেও না। কিন্তু তোমার সব কিছুতে আমি ইন্টারেস্ট, তোমার ভালো মন্দ সব কিছুতে যায় আসে আমার। তুমি বুঝদার বুদ্ধিমতী মেয়ে হিসেবে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, আর এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার জীবনের একান্ত নারী হিসেবে আমি শুধু তোমাকে পেতে চাই, তোমাকেই ছুতে চাই, তোমাকেই ভালোবাসতে চাই। আমার শুধু তোমাকে চাই কৌরি, শুধু তোমাকে। ওসব অযথা কথা টেনে তোমার জায়গায় অন্য নারীকে বসিয়ে তুলনা করে কথা বলাটাকে মোটেই আমি পছন্দ করছি না, বুঝতে পারছো? তৃতীয়ত, তুমি আর সে আমার জীবনে ভিন্ন দুজন নারী, যার একজন আমার জীবনের সব, অন্যজন সম্পর্কিত ব্যতীত কিছুই না। সো তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আর কখনো উল্টাপাল্টা প্রশ্ন তুলবে না। জানা কথাগুলো আবারও সেই মানুষটার মুখ থেকে শুনে স্তম্ভিত হলো কৌরি। নিষ্পলক চোখে তাকিয়ে রইল সামনের হঠাৎই খেপে ওঠা মুখটার দিকে। প্রকৃতির হিমশীতল বরফ ঠান্ডা হাওয়াটা যেন অন্তর্কোণে ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণ প্রসারিত হলো এলোমেলো স্বচ্ছ হাসিতে। নজর সরিয়ে অন্যত্র নিল সেই হাসি আড়াল করার জন্য। নিবান সরে গিয়ে ফের মাথা এলিয়ে দিল নির্দিষ্ট জায়গায়। ঘাড় কাত করে প্রসঙ্গ এড়াতে কৌরির মুখের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার নেক্সট এক্সাম কবে? কৌরিও তত সময় স্বাভাবিক করে নিল নিজেকে, বলল, পরশুদিন। সেদিন আমি যাচ্ছি, এই গাধাটার সাথে তোমাকে আর পাঠাচ্ছি না। এখানে ইভান ভাইয়ার কিন্তু কোনো দোষ নেই, অযথা আপনি তার ওপর রাগ করে কথা বলছেন। আমি যেতে চেয়েছিলাম, দাদি আপাও জোর করলেন, তাই তিনি আর না করতে পারেননি। এখানে ওনার দোষ কোথায়? সবার প্রতি তোমার এত মায়া, আমার বেলায় শূন্য হয়ে পড়ে কেন সব? উত্তর দিল না কৌরি। লজ্জায় ফের মুখ ঘুরিয়ে নিল অন্য পাশে। নিবানও সেটা বুঝে আর কথা বাড়ালো না। কৌরির জন্য বানানো কফিটা ঠান্ডা হয়ে গেছে। কথা বলতে বলতে সেটা আর কৌরির খাওয়া হয়নি। নিজেরটাও অর্ধেক পড়ে আছে মগে। সময় চলল, দুজনের দুপাশে চুপচাপ বসে রইল। রুমে যাবে না? ঠান্ডা লাগছে তো। ঘুম আসছে না, তাই যেতেও ইচ্ছে করছে না। সম্পর্কটা হালাল হলে সময়টা হয়তো অন্যরকম ভাবে কাটতো।
একই চাদরের নিচে মেয়েটাকে বুকে জড়িয়ে রাতটা এখানে পার করে দেওয়া যেত অনায়াসে। মন উল্টোপাল্টা চাইতেই নিজেকে ভিতরে ভিতরে দ্বাদস্থ করলো নিবান। ফের বলল, পরীক্ষা চলছে, ঠান্ডা লাগলে অসুবিধা, এই ঠান্ডায় আর থাকতে হবে না, চলো। উঠে দাঁড়ালো নিবান। কফি মগ দুটো হাতে নিয়ে কৌরির ওঠার অপেক্ষা করলো। কৌরি উঠতে চোখ দিয়ে তাকে সামনে এগোতে ইশারা করে পিছে হাঁটলো সে। ছাদের সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচতলায় সিঁড়িতে পা রাখতে নিবান তাকে ডাকলো। চাদরটা নেবে না? কথাটা বললো নিবানের গায়ে তখনও চাদরটা আষ্টে পৃষ্ঠে জড়ানো। দেওয়ার মতিগতি যে নেই, শুধু কথা বাড়ানো বেশ বুঝলো কৌরি। সেটা খেয়াল করে বলল, আমার জিনিস আমার কাছে, আর থাকছে বা কোথায়? কথাগুলো বলে মুখ ঘুরিয়ে সিঁড়িতে দ্রুত পা চালালো কৌরি। নজরের আড়াল না হওয়া পর্যন্ত সেদিকে তাকিয়ে রইল নিবান। নজরের আড়াল হতেই মৃদুস্বরে আওড়ালো, এখনো আস্ত তোমাকেই তো পাওয়া হয়নি, সেখানে আমার আবার প্রিয় জিনিস বলতে ভাগ্যদোষ আছে। হয়তো তারা আমার থেকে হারিয়ে যায়, নয়তো কোনো বাধার দেয়াল এসে তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেয়। জানি না তোমার আমার মাঝে আবার কোনো বাধা এসে উপস্থিত হয়। তবে তুমি বলতে নিভান বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবে না। কৌরি বলতেই যে নিভানের চাই। দীর্ঘশ্বাস ছেড়ে রুমে ঢুকলো নিভান। অথচ একজোড়া অশ্রু বেচা নয়ন তারপরে নিষ্পলক চেয়ে রইল। সেদিকে বিন্দুমাত্র খেয়াল করলো না সে। আর কিসের অপেক্ষায় আছে দিবা? কিসের? সে যে আশায় ছিল তা কি কখনো পূর্ণ হওয়ার ছিল না তো। তবুও তো মন আশা বেঁধেছিল কোনো এক সময় নিবান তাকে বুঝে তার কাছে ফিরবে। যদিও আশাটা নিতান্তই অবান্তর, নিবানের ব্যক্তিত্বের কাছে এই আশা মূল্যহীন। তবুও মন তো সূক্ষ্ম এক আশা মনের কোণে বেঁধেছিল। কিন্তু কৌরি নিবানের জীবনে আসার পর একটু একটু করে সে আশা চুরমার হতে শুরু করলো। তা ভাঙা চূর্ণ বিচূর্ণ টুকরোগুলো নিঃশেষ হতে হতে আজ বুঝি একেবারে শূন্য হয়ে গেল। নিজের হাতে নিজের সৌভাগ্য পায়ে ঠেলে নাশ করা যাকে বলে, যা এখন প্রতি পদে পদে সে ভোগ করছে। এই আফসোস বুঝি তাকে সারা জীবন বয়ে নিয়ে আউড়ে যেতে হবে। অথচ সিয়াম তার পিছনে পাগলের মতো লেগে আছে। ইভানের বিয়েতে আত্মীয়তা রক্ষা করতে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। দিবা বাজেভাবে বারণ করায় আর আসেনি। অথচ দামি উপহার পাঠাতে ভুল করেনি দিবার অ্যাকাউন্টে তার নিজ খরচ পাঠাতেও। এটা নিয়েও ঝামেলা হয়েছে। সিয়াম বারবার নিজের ভুল অন্যায় স্বীকার করছে, তবুও মন গলছে না দিবার। মন পড়ে আছে নিবানকে পাওয়ার নিষিদ্ধ এক চাওয়ায়, যা অন্যায়, পাপ। একে একে কৌরির পরীক্ষার দিনগুলো পার হতে লাগলো। সঙ্গী হিসাবে সে মানুষটাকে পেয়েছে যে তাকে দায়িত্ব নিয়ে যাবে বলে আগেই আদেশ জারি করে রেখেছিল। সঙ্গী হিসাবে মানুষটা একটু মন্দ নয়, একদম মনের মতো। যদিও পরবর্তী পরীক্ষার দিনে যখন তিনি কৌরিকে পরীক্ষা দিতে নিয়ে যাবেন বলে বললেন, বাড়ির বড়রা বেশ অবাক হয়েছিলেন। বিশেষ করে বড় মা অবাক হয়ে মুখ ফসকে বলেছিল, না তুই নিয়ে যাবি কৌরিকে পরীক্ষা দিতে? মানুষ অপ্রস্তুত হয়ে ছিল কি না কৌরির জানা নেই। যদিও মুখের আন্দাজে কৌরির মনে হয়েছিল মানুষটা একটু অপ্রস্তুত নয়, বরং বরাবরের মতো স্বাভাবিক, একদম নিজের ব্যক্তিত্ব আর শান্ত আচরণের মতোই খুব স্বাভাবিক। আর কি সুন্দর অবলীলায় আর সাবলীল কণ্ঠে বড়মাকে জানিয়েছিলেন, ওকে আমি নিয়ে গেলে সমস্যা কোথায়? বড়মার বিস্ময় নজর যেন কৌতূহল হয়ে উঠেছিল, যা সেই ভোরবেলায় আবাছা আলোতেও লক্ষ্য করেছিল কৌরি। আর যেটা লক্ষ্য করে তার অপ্রস্তুততা যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। তবুও গাঢ় হয়ে সে দাঁড়িয়েছিল। বড়মা যেন কেমন দ্বিতীয় গলা শুধু বলেছিলেন, সমস্যা নেই, কিন্তু তুই তো অসুস্থ, এখনো ঠিকঠাক সুস্থ হসনি এই অবস্থায়। আমি ঠিক আছি মা, ওকে নিয়ে যেতে অসুবিধা হবে না। আর ইভানও যেতে পারছে না। হাফিজ ভাইকে দিয়েও একটা মেয়েকে এভাবে এত দূরে একা ছাড়া ঠিক নয়। আমি অন্তত ভরসা পাচ্ছি না। ইভান ভাইয়াকে আগে থেকে কি বলে রেখেছিল কৌরির বিশেষ জানা নেই। তবে সেদিন সকালে ইভানকে উঠতে দেখেনি কৌরি, তাই বিশেষভাবে আর কিছু বলে উনি বড়মা। তবে কেমন যেন ওনার নজর থেকে কৌতূহলই সরছিল না। সেটা বুঝে ভিতরে ভেতরে কৌরি যে কি অপ্রস্তুত হয়েছিল, সাথে লজ্জায় আড়ষ্টতায় মনে হয়েছিল মানুষটার তার সাথে যেতে না করুক। তবে তিনি যেতেও না করেননি, আর কৌরির মুখ ফুটে কিছু বলা হয়নি, বিদে যেতে হয়েছিল তাকে। তারপর থেকে আর কোনো প্রশ্ন তুলেনি কেউ। বড়মাও কেমন ছেলের অস্বাভাবিক আচরণের স্বাভাবিকতা দেখে নিজেও স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তবে ওনার সামনে সেদিন থেকে সহজভাবে চলতে ফিরতে কেমন যেন অস্বস্তি কাজ করে। তবে কৌরি যে নিরুপায় তা নিয়ে মজা করতেও ছাড়েনি ইভান আর মান্যতা।
সৈনিত হয়েছিল কৌরিকে, বলারই বা কি আছে এখন। তবে মানুষটার আরও একটা কাজে কৌরি কৌতূহলী হয়েছে, মনে জেগেছে বিভিন্ন প্রশ্ন। তবে না কৌরি প্রশ্ন করতে পেরেছে, আর না সে মানুষটা নিজ থেকে কৌরির কৌতূহলে মনের উত্তর দিয়েছে। সেটাতেই যেন কৌরির কৌতূহল আরও বেরিয়েছে। রোজ পরীক্ষা দিয়ে বের হয় মানুষটার পাশাপাশি নাহিদকেও দেখেছে সে। দুজনে খুব স্বাভাবিক। ছেলেটা পরীক্ষার হল থেকে বের হলে শুধু দুইটা কথা জিজ্ঞেস করত, কেমন আছিস আর পরীক্ষা কেমন হয়েছে? কৌরি না চাইতেও একটাই উত্তর কথা সমাপ্ত করত, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপর সে চুপচাপ হয়ে যেত, আর কথা বলার প্রয়োজন মনে করতো না। যদিও নাহিদের বেলায় কথা বলার ইচ্ছে শক্তিটা কাজ করে না তার, তবুও রক্তের সম্পর্ক আর মানুষ বলে তো কথা, বিদায় এড়িয়ে যেতেও পারে না। তবে নাহিদকে দেখো, পাশের মানুষটার নির্লিপ্ত আচরণ তাকে অবাক করে দিয়েছিল। মনে মনে আশ্চর্য হয়েছিল বইকে। সেদিন যে ছেলেটার কারণে তাকে এ বাড়িতে থাকতেই দিল না, কত রাগ অভিযোগ দেখালো। এমনকি পরে এ বাড়িতে থাকার অপশন যেন না থাকে, তাই দাদি আপাকেও কৌশলে ও বাড়িতে নিয়ে গেল। সে মানুষটা নাহিদকে তার জন্য অপেক্ষা করতে দেওয়া, তার সাথে কথা বলতে দিতে অ্যালাউ করা, সর্বোপরি চলে আসার সময় দুজনের হ্যান্ডশেক করে মৃদু এসে বিদায়ের গমন, নাহিদের বার্তা ভালো থাকবেন ভাই। কৌরিকে কেমন যেন বিস্মিত করেছিল, অবাক করেছিল, তেমন মনে মনে কৌতূহলে করে তুলেছিল। তবে নাহিদের সাথে প্রথম দিনের আলাপনের পর কী কথা হয়েছিল কৌরির তা জানা নেই। সেদিন যেন মানুষটা আসার পথে অনেকক্ষণ নিশ্চুপ ছিল, অনেকটাই শান্ত গম্ভীর। কৌরির সাথেও কথা কম হয়েছিল, যদিও তার প্রয়োজন অপ্রয়োজন সবকিছু খেয়াল রেখেছিলেন মানুষটা। তবুও কেমন অদ্ভুত শান্ত লেগেছিল মানুষটাকে। তাই সেও আর নাহিদের বিষয়টা নিয়ে কৌরি প্রশ্ন করতে পারেনি। তবে সেদিন বাড়িতে এসে দাদি আপাকে প্রশ্ন করতে ভুলেনি কৌরি। নিজের কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেছিল, নাতি হঠাৎ এত ভালো হয়ে গেল কি করে? যেখানে মেজমাও আশা ছেড়ে দিয়েছিলেন ওই ছেলে মানুষ হওয়ার নয়, সেখানে ওনার এত পরিবর্তন কি করে হলো? নাকি লোক দেখানো? শেষ কথাটায় কেমন বচ্ছনা ছিল। বিদ্যা প্রথম না বুঝে প্রশ্ন করলেন, কার কথা কইছিস? নাহিদের? বিদ্যা দীর্ঘশ্বাস ছাড়লেন, ফের বললেন, তোর মতো আমারও প্রথমে ওর ভালো মানুষ দেখা অবিশ্বাস হইল। হারসাদকে নিয়ে নাহিদ যেদিন এ বাড়িতে আইলো না, আমি তো জানতাম না, তুই কইলি তাই জানতে পারলাম। সেই দিন এখান থেকে যাওয়ার পর কারোর সাথে কথা কয় নাই, ঘরের দরজা বন্ধ কইরা সারা রাত নাকি নেশা ভাঙ করছে, সাথে ঘরের জিনিসপত্র ভাঙা তছনছ করছে। মেজবউ তো সেই দিন আমার ডাইকা কাইন্দা কাইটে তো একসার, কত কিছুই কইলাম, দরজা তো খুললই না, অন্যদিনের মতো মুখ চাইল না। পরের 2 দিন খাওয়া নাওয়া বাদ দিয়ে ঘুম। মেজবউ তো কাঁদতে কাঁদতে শ্বাসপান্তাও করলো, মরে যাক ওই ছেলেটা, বাইচে থাকা ওর কি লাভ, মরলে সবার কলিজা জুড়ইবে। মা তো মুখে হাজার সাপসা পান্তর করলেও অন্তর তো উল্টা দোয়া গায়, সেখানে সন্তানের জন্য দরদ মায়া ভরা। যাই হোক, 2 দিন বাদে ঘর থেকে বাইর হইল। এই 2 দিন না খাইয়া দাইয়া বাঁচলো কি করে আল্লাহই জানি। তবে ছেলেটার মুখে দিকা তাকানোর গেল না। কি উচ্ছৃঙ্খল নিষ্ঠুর অমানুষের মতো মুখখান দেখা গিয়েছিল। বংশের বড় নাতি আমার, যদিও খারাপ পথে পারা তার, তবুও কেমন জানি কলিজা জ্বইলা উঠল। সেদিন ও কারোর সাথে কোনো কথা না কইয়া ভোর সন্ধ্যায় গোসল সেরে ভাত খাইতে বইছিল। কি হয়েছিল কি জানি, ভাত সামনে নিয়া গলা ছেড়ে হু হু করে কাইন্দা দিছিল। গালে তুলে দিয়ে ওর গাল তোলে নাই ভাত। পাশে মেজবাবু দাঁড়ানো ছিল, তাকে জড়াইয়া ধইরা কাঁদলো, বারবার মাপ চাইল। কি হইল ওর তারপর? ভাতের থাল রাইখা সেই অবস্থায় তোর আব্বার কবরস্থানের সামনে গিয়েও কাঁদলো, মাপ চাইল বারবার, আবল তাবল এটা ওটা কইল। সে সময় কেমন তারে যেন পাগল পাগল বইলা মনে হয়েছিল আমার। সেদিনের পর থেকে কি হলো, মোড়ের বাজে পোলাপানদের সাথে আর মিশো না, রাস্তাঘাটে তেমন বাইরে হয় না, নেশাভান আর করতে দেখলাম না। তোর মেজো চাচা কত উল্টাপাল্টা আবদার কইল, কথা শোনাই তার সঙ্গে দেয় না। কেমন কইরা যেন সেই বিশৃঙ্খলা জীবনটারে 2টা ঠেইলা দিল। অদ্ভুতভাবে পাল্টা গেল ছেলেটা। একদিন তোর ঘরে আইসাও তো হাই উতাস করে কাঁদলো। যে ছেলে জীবনেও আমার ভালো মন্দ খোঁজ খবর লয় নাই কখনো, সেই ছেলে আমারে নিয়ম কইরা খোঁজ খবর নেওয়া শুরু কইল।
কি স্বভাবের ছেলে ছিল আর কি হয়ে গেল। আমি একটু একটু কইরা তারে বিশ্বাস করতে শুরু করলাম। প্রথম তো আমার মনে হইল ও তোরে পাওয়ার লাইগা এমন ভালো মানুষ সাজছে, পরে ওর কথাবার্তার ব্যবহারে সেটার মনে হইল না। একটু থামলেন বিদ্যা, ফের বললেন, দেখলি না সেই দিন আসবার সময় কি কইল, সব তো গুছাইয়া দিল, আসতেও তো বাধা নিষেধ করলো না। আর ও আমি আসতে চাইলাম না দেখা কইল ওর পরীক্ষা চলছে দাদি আপা, তুমি ওর কাছে গিয়ে থাকলে ওর মন ভালো থাকবে, পরীক্ষা ভালো হইব, তাই ওর ভালোর জন্য ভাইবা ওর সাথে যাও। আমি তো আর মনে মনে ভাইবা রাখছিলাম নাহিদ যখন ভালো পথে ফিরছে তোরে নিয়ে বাড়িতে রাখবো। জাহিদ রেও ফোন দিয়ে সেই কথা কয়েছিলাম, সে মানা কইরা দিল, কেন জানি রাজি হইল না। বিপদের সময় বন্ধু বইলা কথা, সে না করলে কি জোর করে কথা কখন যায়। নিজের মাইয়াদের মতো হয়তো তোর ওপরে ওর মায়া পইরা গেছে, এর জন্য হয়তো মানা করছে। তাই এবার তোরে নিয়ে যাবার কথা কইমু, বিপদ যখন নাই পরের বাড়িতে ঝামেলা হয়ে থাইকা লাভ আছে। সত্যি কি তবে ছেলেটা ভালো পথে ফিরল? দাদি আপার বুদ্ধিজ্ঞান নজর ভঙ্গি না হয় দুর্বল হয়ে পড়েছে, যদিও সেটা মন থেকে মানে না করি। কথার কথা, তবে নিবান নামের মানুষটা, যার তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় বিশাল এক ব্যবসা চলছে, কত শত কর্মচারী তার আয়ত্তাধীন, যার সূক্ষ্ম নজরে চলছে ব্যবসার প্রতিটি কার্যক্রম, সে মানুষের নজর ভঙ্গি জ্ঞান বুদ্ধি বিবেচনায় নিশ্চয়ই ভুল হবে না। আর যদি ভুল হতো তবে ওই বুদ্ধিমান ব্যক্তিটি নিশ্চয়ই ওই ছেলেটার সাথে স্বাভাবিক চেনা পরিচিত মতো আচরণ করতো না। দুদিনের সাক্ষাৎই অমায়িক বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের মধ্যে না হলেও হয়েছে তো কিছু একটা, তা না হলে দুজনের মধ্যে যেভাবে কথা হতে দেখেছে কৌরি, সেটা অন্তত নিবানের মতো মানুষের পক্ষে এত সৌজন্যতা দেখানো সম্ভব নয়। তাও আবার এটা জেনে যে ওই ছেলেটা কৌরিকে পছন্দ করে, কৌরিকে চায়, সেখানে নিবান দেখাবে সে ছেলেটাকে সৌজন্যতা বোধ। কৌরি নিজেও আশা করেনি। তবে কি সত্যি বিপদ ছেড়ে সুপথে ফিরেছে ছেলেটা? সময়টা অপরান্ত, বিকাল আর সন্ধ্যার মধ্যবর্তী সময়। গাড়ি চলছে তার নিজ গতিতে। বিশাল বড় পিচঢালা রাস্তার দুপাশের হাজারো দোকানপাট রেখে শাসা করে চলেছে গাড়িটার তার নিজ গন্তব্যে। ক্লান্ত চোখে খেয়ালি নজরে সেটা দেখছে কৌরি। মুহূর্তে সেই দোকানপাট পিছিয়ে ফেলে সবুজ অরণ্যে ঘেরা বিধ্বস্ত বিল নজরে পড়ল কৌরির। গাঢ় সবুজ ধানের পাতায় মাইল কি মাইল বিলে পরিপূর্ণ। হঠাৎই বাড়িটা ব্রেক কষতেই হুঁশ ফিরল, এমনভাবে পাশে ফিরল কৌরি। ফ্যাকাশে নীল কালারের একটা জিন্স হাফ টি শার্ট পরা, তাতে শক্তপোক্ত লোমযুক্ত হাত দুটো পরিস্ফুট আকর্ষণীয়। ফর্মাল ড্রেসের সাথে মানুষটা ঘড়ি পরলেও কেন জানি সাধারণ ড্রেসের সাথে পরে না, তাই হাতটা ফাঁকা। সাধারণ মাথার ঘন কালো চুলগুলো পরিপাটি। সুন্দর শ্যামলটে স্বচ্ছ একটা মুখ, শান্তি দুর্বল। সুন্দর শ্যামলটে স্বচ্ছ একটা মুখ, ক্লান্তি নেই সেই মুখে, একদম সতেজ স্বচ্ছ। হয়তো এরকম জার্নি রুজ করার অভ্যাস আছে মানুষটার, সেজন্য সহজে ক্লান্ত দেখায় না। ফর্মাল ড্রেসের বাইরে এইরকম সাধারণ পোশাকে বিগত 3 মাসে মানুষটাকে কখনো দেখেছে কৌরির মনে হয় না। বাড়ির সাধারণ ট্রাউজারের টি শার্টে দেখেছে, তবে এরকম সাধারণ বাহিরের সাধারণ পোশাকে নয়। আজ হঠাৎ এরকম পোশাকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে মানুষটাকে। শ্যামবর্ণ লম্বাটে পুরুষটাকে আরো হ্যান্ডসাম আর আকর্ষণীয় দেখাচ্ছে, যা আজ সকাল থেকে নজর মনকে আকর্ষিত করে চলেছে কৌরিকে। পরীক্ষা দিয়ে বিধিও এটা নিয়ে ফাজলামো করতে ছাড়লো না। কি দেখছো? লজ্জায় আড়ষ্ট হলো কৌরি, অথচ নিবানের সহজ সরল গলার প্রশ্ন, সেখানে নেই কোনো লজ্জামো দেওয়ার রংচং। তবুও নিজের কাছে ভিতরে ভেতরে হাঁসফাঁস হয়ে লজ্জায় আড়ষ্ট হলো কৌরি। তবে মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে কথা ঘুরিয়ে বলল, হঠাৎ এখানে গাড়ি থামালেন যে? এবার দুষ্টুমিতে মাতল নিবান, গা এলিয়ে দিল সিটে। দুষ্টুদের গলায় জড়ো করে ফিরতে উত্তর দেওয়ার বদলে প্রশ্ন করল, কেন, আমাকে নিয়ে সংশয় আছে নাকি? থাকলেও হলাম কলঙ্কিনী, আপনি তো। কথাটা মনে গাইলেও মুখ ফুটে বলতে পারল না কৌরি। নিবানের স্বচ্ছ নজরে এক পলক নজর রেখে পাশে খোলা জানালায় নজর ফেলল। স্বভাব সুলভ নরম, অথচ স্পষ্ট গলায় বলল, আমি কৌরি। আমি নিজেকে শুধু একজন পুরুষের জন্য সব হারাম স্পর্শ থেকে এমনভাবে বাঁচিয়ে রেখেছি, আপনি ভাবতেও পারবেন না। সেদিন যদি নাহিদ ভাইয়া আমাকে ছুতো, আজ হয়তো আমি এখানে থাকতাম না, আপনার সাথেও না। এতদিনে আমার জায়গা থাকতো
নিরালয় কবরে। তারপর ঝড় বর্ষার ওই দিন যদি ওই ছেলেগুলোর শিকারী হয়ে যেতাম, নিজেকে এক মুহূর্ত বাঁচিয়ে রাখার চেষ্টা আমি করতাম না। সেখানে আপনার প্রতি বিশ্বাস, ভরসার স্পৃহা জানতে চাইছেন? আপনার প্রতি বিন্দু মাত্র সংশয় রেখে আমি আপনাকে বিশ্বাস ভরসা করিনি। স্পষ্ট উত্তর। চোখ বুজে কৌরির নিজের প্রতি অগাধ বিশ্বাসের স্মৃতি মধুর প্রতিটি শব্দ শুনল নিভান। ঠোঁটে লেগে থাকলো তার অমায়িক হাসি। সময় ক্ষণিয়ে যেতেই বলল, পরশুদিন তোমাকে সময় দিতে পারবো না। অফিসের কাজে ঢাকার বাইরে যেতে হবে, থাকতে হবে 2-4 দিন। নিজের কথার প্রেক্ষিতে এরকম কথার উত্তর মোটো আশা করেনি নিভান। তবে কৌরি বলে কথা, উত্তর তো এরকমই আসবে। চোখ খুলল নিভান, অভিযোগ ঘাড়ল, তুমি আমার ক্ষেত্রে প্রচুর উদাসীন কৌরি। বিধ্বস্ত মেহত মাঠের দিকে নজর তখন কৌরি। সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে পড়ছে। নিভু ভাব তার। বিধ্বস্ত সবুজ মাঠে সেই নিভু গাঢ় কমলা ভাব আলোটার আলো এসে পড়েছে। কি সুন্দর, অপরূপ সৌন্দর্য তার। নিভানের অভিযোগে হাসলো কৌরি। সেটা দেখতে পেল না নিভান। ফের অভিযোগ করার আগে কৌরি বলল, নাহিদ ভাইয়ার সাথে আপনার এমন বন্ধুসুলভ সম্পর্ক তৈরি কি করে হলো? কৌরির হিজাবে মোড়ানো মাথাটার পেছনটা ছাড়া কিছুটাই দেখতে পাচ্ছে না নিভান। সেদিকে নিষ্পলক কিছু সময় তাকিয়ে থেকে চোখ বুজে নিল। মুহূর্তেই নাহিদের বলা একটা কথা বারবার কানে বাজতে লাগলো। আমি আপনার মতো করে ওকে চাইতে পারিনি, তাই আপনার হয়ে গেছে, হয়তো হওয়ারই ছিল। তবে রক্তের সম্পর্কিত আপনজন হিসাবে আমাকে ওর ভালো মন্দ খোঁজ খবরটুকু অন্তত রাখতে বাধা দেবেন না ভাইয়া, প্লিজ। স্বচ্ছ চোখ দুটো দিয়ে যখন তার মতো কৌরির জন্য পরীক্ষার হলের বাহিরে অপেক্ষা করছিল ছেলেটা, নিভানের মনে হয়েছিল তার মতো ওই ছেলেটা তার বোন অথবা প্রিয়জনের জন্য অপেক্ষা করছে। মনে মনে ভালো লেগেছিল। তখনও নাহিদকে সে চিনতে পারেনি। নিজের দেখা উচ্ছৃঙ্খল অভদ্র ছেলেটার এমন ভদ্র স্বচ্ছ রূপ চেনা যায় কি? তারপর যখন দেখলো ছেলেটার অপেক্ষা নিবনের প্রিয়জনকে ঘিরে, তখন মনে হলো ছেলেটাকে ইচ্ছে মতো মেরে ধরে শেষ করে দিতে। ক্রোধে জ্বলেছিল শুধু ভিতরে ভিতরে। তবে কারণ থাকলে হুটহাট কারো ওপর রেগে যাওয়া বা রাগ দেখানো যায় না। আর পাবলিক প্লেসে সেটার বহিঃপ্রকাশ ঘটানো তো আরও অযৌক্তিক, অসংগতিপূর্ণ। বিদায় দাঁতে দাঁত চেপে শুধু নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে গিয়েছিল। কৌরির জন্য অপেক্ষিত নজর শুধু তার হবে। সেখানের ভাগিদার কেউ নয়, হতে পারেও না। আর সেই হতে পারাটা যেন গায়ে শোলের মতো বিচ্ছিল তার। তবে ক্রোধিত হওয়া নিজেকে নিয়ন্ত্রণে রেখে শুধু নিশ্চুপ ছেলেটার সাথে কৌরির আলাপন দেখেছিল। পরের পরীক্ষার দিন যখন ছেলেটা নিজ ইচ্ছেতে তার সাথে অমায়িক হেসে আলাপন জুড়ল, কেন জানি নিবান সেই হাসিতে, সে চাহনিতে কোনো ছলনা দেখেনি, অতি চালাকি খুঁজে পায়নি। সেটা সে মনে মনে অনুভব করেছিল। এক পর্যায়ে ছেলেটার কথায় তার সাথে আশপাশে ঘুরলো, চা খেলো। তবুও ছেলেটার কোনো কাজে অসংগতপূর্ণ লাগেনি তার, যেটা নিভান তার চতুর্বুদ্ধি নজর দ্বারা খুঁজে চলেছিল। অথচ ওই ছেলেটার সাথে কখনো নিজের না দেখা হোক, কখনো তার ছায়া মারাতে না হয়, মনে প্রাণে এটাই চেয়ে এসেছিল নিবান। তার পরিবর্তন হয়ে গেল। নিদারুণ একটা অদ্ভুত সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলেও কেমন যেন সুপরিচিত একটা সম্পর্ক হয়ে গেছে, যেটা নিবান চায়নি, একদম চায়নি। অথচ সেদিন ছেলেটা নির্দ্বিধায় বলল, আমি আপনার মতো করে ওকে চাইতে পারিনি, তাই আপনার হয়ে গেছে, হয়তো হওয়ারই ছিল। তবে রক্তের সম্পর্কিত আপনজন হিসাবে আমাকে ওর ভালো মন্দ খোঁজ খবরটুকু অন্তত রাখতে বাধা দেবেন না ভাইয়া, প্লিজ। ছেলেটার ওই সম্পর্কিত ভাইয়ের আড়ালে আলাদা চাওয়া ছিল, সেটা নাহিদের কথার বাজে স্পষ্ট টের পেয়েছিল নিবান। কৌরিকে ভালোবেসে ছেলেটা কৌরিকে চায়, এটা যেন নাহিদের উপস্থিতিকে অসহ্য করে তুলেছিল তাকে। শরীরে জ্বলন ধরে গিয়েছিল, নিজের নিঃশ্বাসকে পর্যন্ত ভারী লেগেছিল নিবানের। ছেলেটাকে খুন করে ফেলতে ইচ্ছে করেছিল, কিন্তু চাইলে কি সব ইচ্ছে পূরণ করা যায়? তার যে কৌরিকে নিয়ে সংসার করার অনেক ইচ্ছে, কত ইচ্ছে। উফ, এই আকুতি সে কাকে জানায়, কি করে জানায়? সেদিন ছেলেটা চলে যাওয়ার সময় আরো একটা কথা বলেছিল, ওকে ভালোবাসার জন্য আলাদা করে ওর থাকাটা আমার প্রয়োজন নেই, ওকে প্রয়োজন নেই। খড়কুটো দিয়ে যেন সযত্নে কেউ বুকের ভিতর আগুন জ্বালিয়ে দিয়েছিল। কথাটা উপলব্ধি করতেই এমনই অনুভব করেছিল নিবান। কৌরির প্রতি ভালোবাসা কি নিগারও সেটা অনুভব করতে পেরেছিল। তবে ওর চাইলেও কি আর না চাইলেও কি, কৌরিকে যে নিবানেরই চাই, সেখানে বিন্দুমাত্র কম্প্রোমাইজ চলবে না। মনের কুঠুরিতে জ্বলন, পচন, ভাঙ্গন যাই করুক, কম্প্রোমাইজ চলবে না।
সন্ধ্যা নামছে, বাড়িতে যেতে হবে তো। কৌরির প্রসঙ্গ বদলানোর কারণ নিবানের নিশ্চুপতা। নিশ্চয়ই কথাগুলো প্রকাশ করতে চাইছে না, তাই চুপ। কৌরিও যে জোর করে উত্তর পেতে চাইল না, কিন্তু নিবানের কি হলো? খুব শান্ত গলা একটু একটু করে শব্দ সাজিয়ে বলল, নাহিদকে আমি প্রথম দিন চিনতে পারিনি, তবে কারো জন্য ওর স্বচ্ছ অপেক্ষা করা আমার ভালো লেগেছিল। তোমার জন্য অপেক্ষা আমার মন আমাকে কখনো ক্লান্ত হতে দেয় না, বিরক্ত বোধ করায় না, অস্বস্তি ধরায় না। আমার অপেক্ষার নজরভঙ্গিটা আমি যেন ওর নজরেও দেখতে পেয়েছিলাম। বিষয়টা আমার সেই কারণেই ভালো লেগেছিল। তবে আমি যদি জানতাম আমার মানুষটার জন্য অপেক্ষা করছে ও, বিলিভ মি, ওকে ওখানে আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে দিতাম না, কখনোই না। তোমার সাথে ওর ভালো মন্দ আলাপনটা দেখে ওর নাক মুখ ফাটিয়ে দিতে ইচ্ছে করছিল। আমার সেদিনও ভালো লাগেনি, আজও ভালো লাগেনি, কখনোই ভালো লাগে না তোমার সাথে ওর আলাপন। তবে তোমার প্রতি ওর আচরণ আমাকে উদ্ধত, অভদ্র, অসভ্য হতে দেয় না, আমার ভিতর থেকে বাধা দেয়। আমি চেয়েও পারি না নিজের উদ্ধতের সীমাটা পার করতে, আমার ভদ্রতার খোলাসাটা ছেড়ে ভীষণ অভদ্র হতে, অসভ্যতা করতে। নিবান এবার সোজা হয়ে বসলো, ফের কিছুটা রাগান্বিত সুরে বলল, তবে ও যেমন ওর নরম শান্ত আচরণ কথা দ্বারা আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে, যার জ্বলনের তপ্ততা আমি বহিঃপ্রকাশ করতে পারছি না, আমিও ওকে ওর মতো করে শাস্তি ফিরিয়ে দেব। দেখো, ওকে তো আমার অনাগত সন্তানদের মামা বানিয়ে শাস্তি স্বরূপ শোধটা আমি তুলবই। বাচ্চা আমার রাগ, সহজ সরল গোছানো কথা, অথচ রাগের মধ্যে লুকিয়ে আছে কত না প্রকাশ করা কথা, যা তার সামনে প্রকাশ করতে চাইছে না নিবান, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, আর সেটা প্রকাশ পাচ্ছে তার এলোমেলো কথা। অবাক চোখে সেটা দেখলো কৌরি, সময় নিয়ে বলল, আপনার রেগে যাওয়া উচিত নয়। ওর চোখে তোমার জন্য ভালোবাসা উপলব্ধি করা, ওর গলার স্বরে তোমার জন্য দরদ মাখা বাক্য, এগুলো বুঝেও তুমি কি করে বলছো আমার রাগা উচিত নয়? সেটা ওর সমস্যা। ও কাকে ভালোবাসলো কি না বাসলো সেটাতে আপনার যায় আসা উচিত নয়। উচিত কি? অবশ্যই উচিত নয়, তবে মানুষটা তুমি, তোমাকে ও ভালোবাসার নজরে কেন দেখবে? তোমাকে শুধু ওর বোনের নজরে দেখা উচিত। ভালোবাসার নজরে শুধু আমার নজরে দেখবে তোমাকে, শুধু আমিই তোমাকে ভালোবাসবো, অন্য কেউ নয়। অবুঝ মনে স্পষ্ট পাগলাম। উফ, এই মানুষটাকে এরকম অবুঝ কখনো ভাবিনি কৌরি, অথচ মানুষটা অবুঝপনা করছে। আশ্চর্য হতে গিয়েও নিরাশ হলো কৌরি, মুখ ঘুরিয়ে ফের বাহিরের পানে দৃষ্টি ফেলে গলায় বলল, উচিত কি? এখন না রেগে সেটা তাকে তখন বুঝিয়ে বলতেন যে আমার দখলদারি মানুষটার দিকে তুমি ওভাবে তাকাতে পারো না, তাকে ভালোবাসার অধিকার তোমার নেই, তাকে বলেই শুধু আমার হক, আমার অধিকার। সে যদি তখন না শুনতো বা না মানতো, তখন না হয় মেরে ধরে একটা ব্যবস্থা নিতেন। এটা আপনি নিভানের কাছে আহামরি কিছু না। সেদিনের ছেলেগুলো তো মনে হয় এখনো হসপিটালে। সেই মেরে ধরে হসপিটালে পাঠানোর কাজটা তো আমি তোমার জন্য করতে পারলাম না। কেন? আমি কি করলাম? থোড়াই না আমি আপনাকে বাধা দিয়ে রেখেছিলাম। রক্তের সম্পর্ক তৈরি করে বসে আছো। রাগ আর কোথায় দেখাবে, তাই কথার ছলে মিটিয়ে নিয়েছি। মিষ্টি হাসলো কৌরি, সেও কথা বাড়াতে বলল, এটাতেও আমার দোষ? দোষ নয় বলছো? রক্তের সম্পর্কিত কিছু না হলে আমার প্রিয় জিনিসের দিকে নজর দেওয়া, ওর চোখ সত্যি উপড়ে ফেলতে আমার সময় লাগতো না। বিভৎস কথা। চোখ বুজে নিল কৌরি। বাইরের পানে এখনো মুখ তার, সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যার মিষ্টি গুনগুন হাওয়া বইছে, সে হাওয়া ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে কৌরির ফর্সা মুখ। ফের সে হিমেল হওয়াটা মুখটা ছুঁয়ে দিতে ক্লান্ত শরীরটা কেমন শিহরণ দিয়ে উঠল। সময় নিয়ে কমল মৃদু কণ্ঠে বলল, উল্টোপাল্টা ভেবে ভয় পাচ্ছেন কেন? আর কেনই বা এত পাগলামো অবুঝ কথাবার্তা? কৌরি তো আপনার। সে বলেছে যখন সে আপনার তখন সে আপনারই। সেখানে অন্যের চাহনির বিবরণ, কণ্ঠের মধুর বার্তা, ভালো লাগা, ভালোবাসা আপনার কি চাই আসে? কৌরি তো আপনারই। এতক্ষণে সন্ধ্যার কমল ঝরঝর দক্ষিণা হাওয়াটা বুঝি শরীর বেদ করে মনের গহীনে গিয়ে লাগলো। কয়েকদিনের দহনে জ্বলা অশান্ত মন শীতল হলো, শান্ত হলো। সুখ সুখ প্রজাতিগুলো অনুভূতি হয়ে ঘুরল যেন মনের আনাচে কানাচে। সে অনুভূতিতে কালো বোরকা
আর হিজাবে মোড়া মেয়েটাকে দুহাতের বুকের গহিনে জাপড়ে ধরতে ইচ্ছে করলো। মুহূর্তে সেই ইচ্ছে দমন করে নিঃসুপ নিষ্পলক তাকিয়ে রইল কৌরির পানে। অথচ মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। সে বাহিরের পানে তাকিয়ে, তবে এত সময়ের চলা প্রসঙ্গে আর কথা বলতে ইচ্ছে করলো না। কৌরির স্বীকারোক্তি সহজ উত্তরটা বুঝি সেটা ক্ষান্ত করে দিল। সময় পার হলো, খানিক বাদেই হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, চলো না কৌরি, কোনো এক অজানাতে আজ হারিয়ে যাই দুজনে। কৌরির সহজ সরল উত্তর। শুনুন, সে সন্ধ্যায় গাড়ি কোথা থেকে না কোথায় ঘুরে আসলো কৌরির জানা নেই, তবে মানুষটার চেনা জানা ফাঁকা রাস্তা, নিরিবিলি নদীর পার, ঝলমলে কফি শপ, কোথাও বুঝি বাদ নেই। কোথাও না কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে, হাত রেখে হাঁটিনি তারা। বেশি কথা হয়নি, চোখে চোখ রেখে কথা বলেনি, অথচ অদ্ভুত এক অনুভূতি। মাগরিবের নামাজ শেষের চায়ের অপেক্ষা করছিলেন জাহিদ সাহেব। সময় মতো চায়ের ট্রে নিয়ে হাজির হলো নিহারিকা বেগম, সাথে কৌরির দাদিয়া পাও। ভদ্র মহিলাকে এই সময়ে নিজের রুমে দেখে কিছুটা বিচলিত হলেন, মনে মনে চিন্তিত শঙ্কিত হলেন। তিনি না আবার চলে যাওয়ার আবদার জুড়তে এসেছেন। ভদ্রমহিলা এসে থেকে বাড়িতে চলে যাবেন বলে বেশ কয়েকবার আবদার জুড়েছেন, কিন্তু ভদ্রমহিলাকে তো এখন যেতে দেওয়া যাবে না। তবে পুনরায় যদি বাড়িতে যাওয়ার আবদার জুড়েন তবে তো মুশকিল। সে ভাবনাতেই তিনি মনে মনে বিচলিত হলেন, আর ওনার আশঙ্কা বাড়িয়ে দিয়ে ভদ্রমহিলা ওনার পাশে এসে বসলেন এবং সহসা বললেন, বাড়িতে যেতে চাইলাম, এতদিনে যাইতা তো দিলে না, তবে ভালোই হইল। কৌরির আর 2খানা পরীক্ষা আছে, শেষ পরীক্ষার দিনে কিন্তু আমি ওকে একেবারে লইয়া বাড়িতে ফিরমু, আর না করতে পারবার না কিন্তু। কৌরিকে নিয়ে যাবার জন্য ভদ্রমহিলা বেশ চেপেই ধরলেন। 5 সন্তানের জননী বুদ্ধিমতী নারীটা বুঝালেন, বিপদ যখন কেটে গিয়ে ছায়া হয়েছে, অযথা নিজের বাড়ির মেয়ে পরের বাড়িতে আর কতদিন থাকবে। মেয়েটার সবকিছু থাকতেও পরের বাড়িতে আশ্রিতা হিসাবে পড়ে আছে। এটা নিয়ে পাড়াপড়শি যেমন বিভিন্ন কান কথা বলেছে, আর নানা ইঙ্গিতমূলক বাক্য আচরণ। ওনার নিজেরও বিষয়টা মানতে কষ্ট হলেও কৌরির কথা ভেবে সবার সব কথা নীরবে শুয়ে গেছেন। আজ যখন সবকিছু ঠিকঠাক, সেখানে মেয়েটা নিজের পরিবার, নিজের পিতৃভূমি, তার সকল হক থেকে দূরে থাকবে কেন? সেখানে বিশেষ কোনো যুক্তি দেখিয়ে ওনাকে রোধ করার ফাঁক ফোকর পেলেন না জাহিদ সাহেব। তবে না ও কিছু বললেন না, শুধু বিচক্ষণ মানুষের মতো চুপচাপ শুনলেন আর কিছু ভাবলেন। কাউকে তিনি কথা দিয়ে রেখেছেন। কথা দিয়ে রেখেছেন কি? ছেলেটা এই প্রথম মুখ ফুটে নিঃসংকোচে ওনার কাছে কিছু চেয়েছে, ধীররূপে পাওয়ার আশা করেছে, বিশ্বাস ভরসা করে কৌরিকে পাওয়ার আবদার আবেদন জানিয়েছে উনি থাকতে যেন কৌরি নিবান ব্যতীত দ্বিতীয় কারো না হয়। সরাসরি কথাটা না বললেও নিজের চতুর কথা দ্বারা বুঝিয়েছে তেমনটা। সে ছেলেটার ওনার কাছে করা প্রথম আবদার চাওয়া তিনি বিফলে ফেলে যেতে দেবেন কি করে? এমন পরিস্থিতিতে ভদ্রমহিলার কাছে প্রস্তাব রাখাও শোভনীয় দেখায় না। আবার কৌরির পরীক্ষার আগে নিবান এই বিষয়ে কথা তুলতেও নিষেধ করেছে, তার মাকে আপাতত এই বিষয়ে জানাতে বারণ করেছে। তবে কি করবেন? সে ভাবনায় ডুবে রইলেন। ভদ্রমহিলা আরও কিছুক্ষণ কথা বলে চা নাস্তা সেরে চলে গেলেন। এত সময় নিহারিকা বেগম সবটা নীরবে শুনেছেন এবং নিজের স্বামীকে চুপ থাকতে দেখেও আশ্চর্য হয়েছে। তবে তিনিও চুপ ছিলেন, কিছু বলতে গিয়েও কেন যেন অধিকার বোধের ঘাটতিতে কিছুই বলতে পারলেন না। ভদ্রমহিলা চলে যেতে নীরবতা ভেঙে তৎক্ষণাৎ বললেন, কৌরকে কিন্তু আমি যেতে দেব না বলে দিলাম। বাবা মা নেই যখন মেয়েটাকে আমার কাছে রাখবো, জানি মেয়ে মানুষ, একদিন পরের হাতে তুলে দিতে হবে। আমার তো আর অনেকগুলো ছেলে নেই যে নিজের কাছে রাখবো। যদিও নিবান যদি রাজি থাকতো তবে দ্বিতীয়বার ভাবতাম না। ওকে আমার নিবানের বউ করে পুতুলের মতো করে আদর যত্নে রাখতাম। তা যখন হওয়ার নয়, তখন আমি নিজের ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে আমার কাছাকাছি রাখবো। মান্যতা মৌনতার মতন এ বাড়ি আসা যাওয়া করবে ও। উনি বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু কয়েকদিনের জন্য, ঘুরে ফিরে আবার চলে আসবে। এক নাগারে বলে চলা নারীটা বেশ খেয়ালি আর সুগভীর নজরে পর্যবেক্ষণ করলেন। ফের মনে মনে হাসলেন। ছেলের বউকে নাকি অন্য ছেলে দেখে বিয়ে দেবে নিহারিকা। নিবান জানলে মায়ের উপর কি রাগ করবে না? আচ্ছা, নিহারিকা কি ছেলের মনের খবর রাখে না? সহসা তিনি প্রশ্ন করলেন, তোমার কি ইদানিং নিভানের পরিবর্তন নজরে পড়ছে না? মনে হচ্ছে না নিভানের মাঝে পরিবর্তন এসেছে? মানে? কৌরির কথাটা বলতে গিয়েও বললেন না। নিশ্চয়ই নিবান বুঝে শুনে তাকে কৌরির কথা
অন্য কাকে জানাতে নিষেধ করেছে, তবে ছেলের পরিবর্তন নজরে পড়ছে না আর ছেলের মনের খবর নিহারিকা আন্দাজ করতে পারছে না। এটাতে বেশ আশাহত হলেন। সময়ও বা কই তার, ওনাকে সেবা করতেই তার দিন যায়। ছেলে মেয়েদের দিকে বিশেষ খেয়াল দেন দেবে এই সময়টাও বা পাচ্ছে কোথায়? মনে মনে ব্যথা অনুভব করলেন। নিজের স্ত্রীর কথার উত্তর স্বরূপ বললেন, না মানে কিছু না, তবে এক ছেলে বিয়ে করে সংসার করছে, এবার অন্য ছেলের দিকে খেয়াল ধ্যান দাও। তারও তো সংসার গুছিয়ে দেওয়ার দায়ভার আমাদের। আর ছেলে কি চাইছে সেটাও বুঝতে চেষ্টা করো। বড় হয়েছে, সব কিছু মুখে বলতে পারে না, চাইতে পারে না, খেয়াল রেখো। স্বামীর কথাগুলো বিশেষ মনোযোগে শুনলেও এই মুহূর্তে এই কথাগুলোর অর্থ খুঁজে পেলেন না। হচ্ছিল কৌরির কথা, সেখানে নিবান এলো কোত্থেকে? আশ্চর্য! মনে মনে কথাগুলো বলতে গিয়েও তিনি যেন কেমন নিভে গেলেন। নিবানের পরিবর্তন, জাহিদ সাহেবের বলা শব্দটা মনে ঘুরপাক খেতে লাগলো। নিবানের পরিবর্তন নজরে পড়েছে ওনার, তবে সেটাতে বিশেষ কোনো খেয়াল দেওয়ার মতো কিছু আছে বলেও তো মনে হলো না ওনার। নিবানের প্রসঙ্গ নিয়ে বিশেষ ভাবতে বসলেন না তিনি। গৌরীর দাদি আপার কথাগুলো মাথায় বিশেষ ঘুরপাক খাতিয়ে তিনি সেই দিকে খেয়ালি হয়ে ফের জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, সে যাই হোক, আপনি কৌরিকে দাদি আপাকে ভালোভাবে বলে দেন। কৌরিকে কিন্তু আমি ছাড়ছি না। সে তোমার ছেলে, তোমার চেয়ে আরো ভালোভাবে বুঝে নেবে। বাক্যগুলো ভিতরে আওড়ালেও জিহ্বা ভেদ করে ঠোঁট পর্যন্ত নিয়ে আসলেন না। কারণ হিসাবে নিবানের সতর্কবার্তা মানলেন, শুধু মুখে বললেন, আমি দেখছি কি করা যায়। স্বামীর কথায় শান্ত হলেন নিহারিকা বেগম। উঠতে গিয়ে ফের কিছু একটা ভেবে বললেন, ছেলের বিয়ের কথা ভাবছেন? মেয়ের বিয়ের উপযুক্ত সেই কথা ভাবছেন না? এত ভালো ভালো প্রস্তাব আসছে, নাকচ কেন করছে? বিয়ের উপযুক্ত মেয়ে ঘরে বেশি দিন রাখা ঠিক নয়। একসময় প্রস্তাব আসলো, বাঁচতে বাঁচতে দেখবেন মেয়ের আর উপযুক্ত পাত্র মিলছে না। চৌধুরী সাহেবের ছেলে বিহান ছেলেটা খারাপ কিসে ছিল? ওনাদের প্রস্তাবটা কেন নাকচ করলেন? বিয়ের আগে তো দেখতে শুনতে জানাশোনা ছেলে হিসেবে সিএম তো খারাপ ছিল না, তবে বিয়ের পর দিবার কি হলো? সেখানে আর সংসারই করতে চাইছে না। নিজের মেয়েবেলাও কি তাই চাইছো? শুধু বাইরের চাকচিক্য দেখে উপযুক্ত বলে মনে করেছো? বিয়ের মতো কাজে ভেবে চিনতে বুঝে শুনে এগাতে হয়। আমার মেয়ের কপাল অন্তত দিবার মতো পর্যায়ে গিয়ে থেকুক, আমি বাবা হয়ে অন্তত চাই না। নিবার মানা করেছে মানে কিছু একটা ভেবে বুঝে মানা করে দিয়েছে। দ্বিতীয়ত, আমার মেয়ের বাবার ভাইয়ের ঐতিহ্য কম নেই, তাই বিত্তশালী পরিবারের ছেলে নয়। একটা উপযুক্ত ভালো সৎ ছেলের হাতেই তুলে দিতে চাই আমার মেয়েকে। দরকার পড়লে আমি গুছিয়ে দেব মেয়ের সংসার, তবুও আমার মেয়ের ভালো থাকা চাই। বাদবাকি ভাগ্য আছে, তাই হবে। নিহারিকা বেগম আর কোনো কথা বাড়ালেন না, কারণ জাহিদ সাহেবের কথা ওনার অযৌক্তিক বলে মনে হয়নি। তবে জাহিদ সাহেব কথা শেষ করে কিছু একটা ভাবতে বসলেন। রান্নাঘরে রাতের খাবারের গুজগাছ করছেন নিহারিকা বেগম। মনে মনে তখন জাহিদ সাহেবের বলা নিবানের বিষয়টা নিয়ে গভীর ভাবনায় ডুবে। মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে ছেলের পরিবর্তন, সেটা কই কিছু নজরে পড়েছে? তবে প্রথম যেদিন কৌরিকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার কথা বলল, বিষয়টা ওনার হজম হয়নি, ঠিকঠাক লাগেনি। কেমন যেন নিবানকে অন্যরকম মনে হয়েছিল। তবে ইভান যখন সবার সামনে বলল তার শরীর খারাপ, তাই দাদাভাইকে কৌরি নিয়ে যেতে বাধ্য হয়েছে, ভাবনার বিষয়টা সেখানেই ডুবিয়ে দিলেন। তবে আজ জাহিদ সাহেব কিসের পরিবর্তনের কথা বললেন? অপেক্ষিত নজর সদর দরজার দিকে আপনা আপনি পড়তেই মুহূর্তে যেন বুলিয়ে দিল মাথায় ঘুরপাক খাওয়া ভাবনাগুলো। রাত হয়ে গেছে, অথচ ছেলে মেয়ে দুটো এখনো ফেরেনি। এত দেরি তো হয় না, তবে দেরি হচ্ছে কেন? সন্ধ্যার পর একবার খোঁজ নিয়েছিলেন, তারপর আর খোঁজ নেওয়া হয়নি। এর মধ্যে কিছু না বললেও ননদ এসে কটূক্তি করে গেছেন। সমর্থ দুটো ছেলে মেয়ে এইভাবে কেউ ছাড়ে? কখন কি ঘটিয়ে ফেলে, কি ঘটে যায় তা ঠিক আছে? কি যে বাবা মা হয়েছেন আপনারা, আল্লাহ মাবুদ জানেন তো। এর মধ্যে কেউ কিছু না বললেও ননদ এসে কটূক্তি করে গেছেন। আরও কত কথা কানে নেননি নিহারিকা বেগম। তবে পাশে থাকা শান্তনা রহমান সেই কথার উত্তরে কিছু বলতে গেল, ওনাকেও চোখ দিয়ে ইশারা করে আটকে দিয়ে চুপ থাকতে বললেন। শুধু শুধু তর্ক বাড়বে, মন মালিন্য হবে।
তা না করে যার যার স্বভাব সেই তাই করে নিজের মনের খোরাক মেটাক। যদিও ডালিয়ার কথাগুলো অযৌক্তিক নয় আর না ভুল, তবে তার বলার দৃষ্টিভঙ্গি আর যাদের নিয়ে ধারণা করে কথাগুলো বলছে সেটা ভুল। ভুল হয়তো নয়, সামর্থ্য দুটো ছেলে মেয়ে সত্যি তো, কিন্তু ওনার মায়ের মন এমন দুটো ছেলে মেয়েকে নিয়ে ডালিয়া কটূক্তি করে কথা বলছে যা ওনার মন কখনো সায় দেয় না। ওরা কিছু খারাপ করতে পারে এ ধারণার সৃষ্টি হয় না তার মনে, তাই তিনি বিষয়টা অযথা বাড়ুক এটা চান না। ডালিয়ার উত্তরস্বরূপ বললে উনি অনেক কথাই বলতে পারবেন, জানা তো আছে ওনার অনেক কিছু, তবে ঝামেলা বাড়ুক আপাতত এটা তিনি চাইছেন না। তাই সুযোগ বুঝে আরও এটা ওটা বলে যখন নিহারিকা বেগমকে চলাতে পারলেন না চলে গেলেন ডালিয়া বেগম। তিনি চলে যেতেই শান্তনা রহমান মুখ খুললেন। আমাকে কিছু বলতে দিলে না কেন? নিজের মেয়ের বেলায় কি কি করছে, কি মেনে গুণে চলছে তা দেখিনি? যখন তখন বিবাহ বহির্ভূত দুটো ছেলে মেয়েকে চলতে ফিরতে দিয়েছে, মানা করেছে কখনো? বরং নিজের মেয়েকে এগিয়ে দিয়েছে। যত সব এখন এসেছে বাণী শোনাতে। ছেলে মেয়ে দুটো কি ঘুরতে গেছে? অদ্ভুত সব চিন্তা ভাবনা। থাক, বাদ দে, শুনলে আবার অযথা ঝামেলা বাড়বে। আমরা তো জানি ওরা কেমন, তাই না? তোমার এই চুপ থেকে সহ্য করাটাকেই উনি আশকারা পান, আর এত কিছু বলতে সাহস করেন। না হলে বড় ভাইয়ের বউ হিসেবে তোমাকে ওনার সমীহ এবং মেপে কথা বলা উচিত ছিল। বাদ দে তো, তোর ভাই কি বলছিল জানিস? কথা ঘুরাতে প্রসঙ্গ পাল্টে ফেলল। এটা বুঝে দীর্ঘশ্বাস ফেলে শান্তনা রহমান বেজার গলায় শুধালেন, কি? নিভানের পরিবর্তন নজরে পড়েছে নাকি? মানে কি বলতো? ছেলেটার আবার কিসে আর কেনই বা পরিবর্তন হবে? বারবার যেমনটা দেখি তেমনটাই তো দেখছি। ওনার আবার কি আলাদা নজরে পড়লো কে জানে। দীর্ঘশ্বাস এবার শব্দ করে ছাড়লেন শান্তনা রহমান। এ রোবটের মতো সেবারত নারীটার বিরুদ্ধে কিছু মন বলতে না চাইলেও মুখ অধৈর্য হয়ে বলে ফেলল, তোমার কি ছেলেটিকে নজর দেওয়ার সময় আছে নাকি যে তার পরিবর্তন তোমার নজরে পড়বে? আশ্চর্য হলেন নিহারিকা বেগম। কেমন অদ্ভুত গলায় প্রশ্ন শোধালেন। তার মানে তোরও মনে হয় নিবানের মাঝে পরিবর্তন এসেছে? কই, আমার তো নজরে পড়েনি। পড়বে কি করে? ছেলেটার দিকে ফিরে তাকানোর সময় আছে তোমার? হঠাৎই মন খারাপ হয়ে গেল, বিষণ্ণ গলায় বললেন, সেই জন্য তো ওর খেয়াল রাখার জন্য বিয়ে দিয়ে একটা বউ আনতে চাইলাম। রাজি হয় ছেলেটা? মায়ের ব্যস্ততা দেখে না? একটা অসুস্থ মানুষের সারাদিন খেয়াল ধ্যান রাখাও বোঝে না? বোঝে বলেই তো অভিযোগ করে না। আর যাই হোক, কৌরিকে তোমার কেমন লাগে বলো তো? কেমন লাগে মানে? মন্যতার আর ওর মধ্যে কোনো তফাৎ আমি করি না। আর ও কত ভালো মেয়ে এটা তো তুইও জানিস। সেখানে ওর দাদি আপা আরও নিয়ে যেতে চাইছেন বলে আমি তোর বাইকের সাফ জানিয়ে দিয়ে আসলাম। ওকে কিন্তু যেতে দিব না। সেখানে ওকে আমার কেমন লাগে জানতে চাইছিস? ওর মতো মেয়ে সহজে মেলে না। হাসলেন শান্তনা রহমান। তিনি খুব ভালো করে জানেন এবং চিনেন বড়জাকে, আর কৌরির প্রতি ওনার মায়া ভালোবাসাও খেয়াল করেছেন। তবুও কথাটা জানতে ইচ্ছে হলো বলে প্রশ্ন করলেন। উত্তর পেয়ে মজার ছলে বললেন, তাহলে ছেলের বউ বানিয়ে একেবারেই রেখে দাও। আমার আর সহ ছেলে থাকলে অবশ্যই কৌরিকে তার বউ করে রেখে দিতাম। আর যদি নিবান রাজি থাকতো তাহলে তো কথাই ছিল না, অবশ্যই নিবানের বউ করে রেখে দিতাম। আমার মনে হচ্ছে তোমার ছেলের কৌরিকে মনে ধরেছে। তরিত বড় বড় চোখ করে বিস্ময় নজরে শান্তনা রহমানের দিকে তাকালেন নিহারিকা বেগম। সেটা দেখে একগাল হাসলেন, ফের ভ্রু নাচিয়ে বললেন, ওভাবে তাকিয়ে পড়লে কেন? বৌমা হিসাবে কি কৌরিকে তোমার পছন্দ নয়? নিবান, তুই সত্যি বলছিস? কি আশ্চর্য কথা। নিহারিকা বেগমের বলার বিস্ময়কর ভঙ্গিমাতে একটু হাসলেন শান্তনা রহমান, ফের বললেন, আরে আমি সত্যি মিথ্যা এসব জানি না। শুধু নিভানের চোখ কৌরি যেখানে থাকে সেখান থেকে সরে না, এটা খেয়াল করেছি। আর ও কিছু বিষয় নজর পড়েছে, তাতে মনে হয়েছে কৌরির প্রতি ওর ভালো লাগা জন্মেছে। সেই ধারণা থেকেই বলছি। বিস্ময় কাটিয়ে নিহারিকা বেগম উৎফুল্ল গলায় বললেন, তাহলে তো বলতেই হয় আমার ছেলের সুমতি হয়েছে। নিহারিকা বেগমের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে রইলেন শান্তনা রহমান। মানুষটাকে অনেক বছর যাবৎ চেনে, জানে, মানে,
তবুও মনের মধ্যে খুঁতখুত করা একটা প্রশ্ন শুধিয়েই ফেলল। তোমার কৌরিতে কোনো প্রবলেম নেই তো বুবু? কি সমস্যা থাকবে? ও যেমন মেয়ে, কোনো সমস্যা থাকার কথা? কথাটা বললে শান্তনা রহমানের মুখের দিকে তাকিয়ে পড়লেন তিনি। সময় নিয়ে বুঝলেন কেন সে এমন কথা শুনিয়েছে। হয়তো শাশুড়িদের ভালো চরিত্র পাল্টে যায় ছেলের বউদের ক্ষেত্রে। ছেলে যেমনই হোক, বউ নির্বাচন করতে পৃথিবীর সেরা নিখুঁত অদ্ভুত রকমের মানুষ হয়ে ওঠেন। যেমনটা নিজের শাশুড়ি মাকে দেখেছেন, তিনি নিজের ছেলেদের জন্য বৌমা নির্বাচনে সব দিক থেকে পারফেক্ট চেয়েছিলেন। রূপে গুণে প্রাচুর্যে সব দিক থেকে নিখুঁত হয়নি, বিশেষ করে বড় ছেলে সন্তানের ক্ষেত্রে। হয়তো এখন এই বয়সে এসে সব ঠিক, কিন্তু একটা দীর্ঘ সময় ওনার অসন্তুষ্টতা নিয়েই সময় কেটেছে বহু বছর। হয়তো প্রতিটি মায়ের চাওয়া এমন, তবে ওনার চাওয়া ভিন্ন। দীর্ঘশ্বাস ছাড়লেন, ফের শান্তনা রহমানকে উদ্দেশ্য করে বললেন, যদি নিবান কৌরিকে পছন্দ করে থাকে আর সেই প্রস্তাবে কৌরি যদি রাজি হয়, আমি কখনোই না করব না। আমি দেখব না কৌরির আগে পিছে কি ছিল, বাকি আছে কিনা। সে এতিম নাকি আমার ছেলের অর্থ পরিমাণ তার বাবা মায়ের অর্থবিত্ত ঐশ্বর্য আছে কিনা। আমার শুধু আমার নিবানের জন্য একটা সুন্দর মিষ্টি বউ চাই, যে আমার বাচ্চাটা সকল অপূর্ণতার পূর্ণতা হবে, ওর সুখ দুঃখ বুঝবে, ওর ভালো মন্দের খেয়াল রাখবে, সর্বোপরি ওকে বুঝবে, ওকে ভালোবাসবে, ওকে ভালো রাখবে, ওকে সুখে শান্তিতে থাকবে। এই কামনায় সব সময় একটা সুন্দর মনের মেয়ে ওর বউ হিসেবে আনতে চেয়েছিলাম বাঁচায়। কৌরি আমার নিবানের জন্য মোটেও মন্দ হবে না। মেয়েটার বলা চলা সব কিছুই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি সব সময়। তুই বল, মেয়েটার মধ্যে ত্রুটি পেয়েছিস কখনো? আমি তো পাইনি। জানি না ভাগ্যে কি লেখা আছে, তবে আমার কৌরিকে খুব ভালো লাগে, যেমনটা আমার তন্ময়ী কেউ ভালো লাগবে। জানি না কখনো ওদের মায়ের মতো হতে পারবো কিনা, মা হতে পারবো কিনা, তবে ছেলে বউদের ক্ষেত্রে বিশেষ শাশুড়ি নামটা পেয়েছি যখন, তখন শুধু শাশুড়ি নয়, শাশুড়ি মা হতে চাই। জানি না ওদের মা হতে পারবো কিনা, তবে হতে চাই। শান্তনা রহমান অমায়িক হাসলেন, ফের উচ্ছ্বসিত গলায় বললেন, তুমি ভালো মেয়ে, ভালো মা, ভালো স্ত্রী, ভালো বৌমা, ভালো যা, ভালো মামি চাচি, ভালো বোন তো বটেই, ভালো ভাবি এবং ভালো শাশুড়িও হবে ইনশাল্লাহ। আর নিভানের বউ যদি কৌরি হয়, সেও দেখবে রূপে গুণে একদম তোমার মতো হবে। পারফেক্ট শাশুড়ির পারফেক্ট বৌমা। আমার পারফেক্ট বৌমা হওয়া লাগবে না, আমার নিবানের মনের মতো হলেই হবে, ওকে ভালো রাখলেই হবে। তবে দোয়া কর, তোরা যা ভাবছিস তাই যেন হয়। কৌরির দিকে যেন ওর মনটা ঝুঁকে। ওরকম একটা মেয়েকে সারা জীবনে আমার কাছে রেখে দিতে চাই। তাই হবে, দেখে নিও। আমার নজর মন বলছে নিভান কৌরিকে পছন্দ করে। এবার নিহারিকা বেগম নিজেও বেশ সন্তুষ্ট নিয়ে হাসলেন। যদি সত্যি কৌরি নিবানের বউ হয়, পুতুলের মতো আদর যত্ন রাখবেন উনি মেয়েটাকে। মনে মনে আরও হাজার সন্তুষ্টির ভাবনা ডুবে ভাবতে থাকলেন অনেক কিছু। তবে ছেলের মন বুঝতে পারলেন না। এটাতে মনে মনে একটু নিজের প্রতিও ক্ষুণ্ণ হলেন। এতদিন বিয়ে কর বলে পাগল করলেন, বিয়ে করব না বলে যে ছেলে উল্টো গিয়ে আসলো, সেই ছেলের পরিবর্তন নজরে পড়ল না কি করে? সেদিন মনটা একটু খুঁতখুত করছিল, তবে নিবানের কঠিন করে রাখা মুখাবয়ব আর নির্বিকার স্বভাবের কাছে বিষয়টা ঠেকেনি। যাই হোক, ছেলে এখন প্রস্তাব রাখলেই হয়। চিন্তিত মুখে নিজের বেডে পা ঝুলিয়ে বসে আছে মান্যতা। চিন্তার বিষয়টা কৌরিকে নিয়ে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো সে। কৌরি তার দিকে ফিরতে সহসা প্রশ্ন করলো সে, তোর না সেই দিন শরীর খারাপ হলো? 15 দিন হয়েছে। 15 দিন যেতে না যেতে আবার বিরোধ, সমস্যা কি? আর কবে থেকে? এইসব বিষয় নিয়ে কারো সাথে খোলামেলা কথা বলতে বা আলোচনা করতে কৌরির ভালো লাগে না। কেমন যেন অস্বস্তি অনুভব হয়, যার কারণে পিরিয়ডের এই অনিয়মিত কষ্টদায়ক পীড়া মাসের অধিকাংশ সময় সহ্য করে চলছে। তবুও কাউকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না, মূলত বলতে চাইছে না সে। বিষয়টা টের পেয়েছে মান্যতা, কারণ আগে নিজে বাইরে বের হয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনলেও এই মাসের মধ্যে সেভাবে বাইরে বের হওয়া হয়নি, যার কারণে এই মাসের মধ্যে কয়েকবার পেট কিনতে বাধ্য হয়ে মান্যতাকে বলতে হয়েছে। আর বিষয়টা সেভাবে নজরে পড়েছে তার। এর আগেও জিজ্ঞেস করেছিল, এড়িয়ে গেছে সে। করি, আমি একটা মেয়ে,
আর আমাকে অসুবিধা খুলে বলতে সমস্যা কোথায়? এর আগেও তোর কাছে জিজ্ঞেস করেছি, উত্তর দিসনি। বিষয়টা আমার কাছে ভালো ঠেকছে না। এই বাড়িতে তো এসেছিস মাত্র 4 মাসের মতো, অথচ তোর শরীর খারাপ হয়েছে কতবার। 1 বছরের প্যাড ইউজ করে ফেলেছিস তুই। সমস্যা কি আমাকে বল প্লিজ। লজ্জায় আড়ষ্ট হলেও মান্যতার পাশে এসে বসলো কৌরি। কিছুটা আড়ষ্টতা নিয়ে বলল, যে সময়টা থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে সেখান থেকেই অনিয়মিত। আগে বছরে প্রায় 2-3 বার শরীর খারাপ হতো, প্রায় 3-4 মাস পর পর একবার। 15-20 দিন করে সমস্যা থাকতো। বিষয়টা নিয়ে কখনো কারোর সাথে খোলামেলা কথা হয়নি, তাই সেভাবে ভালো মন্দ জানা ছিল না। আর আর অতটাও সমস্যা মনে হয়নি। দেরিতে হচ্ছে হোক, সমস্যা কোথায়? তাই কাউকে নিজের অসুবিধার কথাও জানানো হয়নি। তবে বিগত 5-6 মাসের অধিক সময় উল্টো সমস্যা দেখা দিয়েছে। এখন 4-5 মাস পর পর আর হয় না, এখন অনিয়মিত মাফিক হতে থাকে। কেন জানি না। প্লিজ আপু, কাউকে বলো না। কেউ এই বিষয়ে জানলে আমার খুব লজ্জা লাগবে। মান্যতা অবাক হলো। মাসে একবার, তাই কয়েকটা দিন কি ব্যথা যন্ত্রণা অস্বস্তিতে ভুগতে হয়, সেখানে এ মেয়ে বলে কি? তবে কৌরি যে ধরনের মেয়ে, বিষয়টা চেপে রাখা অস্বাভাবিক কিছু নয়। এটাতে লজ্জা পাওয়ার কি আছে গৌরী? নিয়মের বাইরে গেলে যে কোনো বিষয়ে অসুখ বলে ধরা উচিত। আমার মনে হচ্ছে তোর বিষয়ে নিয়ে এটা চুপচাপ থাকা উচিত নয়। তোর বলতে হয়, অসুস্থ হলে আমি আম্মুকে জানাই, তবে ডাক্তার দেখানো অবশ্যই প্রয়োজন। বিষয়টা সবাই জেনে গেলে সত্যি আবার ভীষণ লজ্জা পাবো। বিষয়টা সবাই জেনে গেলে সত্যি আমি ভীষণ লজ্জা পাবো। দীর্ঘশ্বাস ফেলল মান্যতা, হতাশ গলায় বলল, দাদাভাই জানলে কি হবে বুঝতে পারছিস? এমনিতে ডক্টর মৌমিতাকে দেখানোর কথা ছিল, দেখাসনি, কিছু বলেনি। একবার যদি কোনোভাবে জেনে যায় বিষয়টা, কিন্তু ভালো হবে না। মুখ ছোট হয়ে গেল কৌরির। এজন্য তো সেদিন ডক্টরের কাছে যেতে আপত্তি জানিয়েছিল সে। যায়নি। এবার সত্যি যদি জেনে যায়, মানুষের এমনিতেই চারদিকে নজর খোলা থাকে, আর তার উপরে তো এক্সট্রা। মনে মনে শঙ্কিত হলো। মান্যতাকে উদ্দেশ্য করে বলল, উনি জানবেন কি করে? এজন্য তো বলছি কাউকে কিছু বলার দরকার নেই। দরকার আছে কিনা সেটা তোর কাল পরীক্ষা হয়ে যাক, তারপরে দেখছি। কাল পরীক্ষা দিয়ে তো আর এ বাড়িতে আসা হবে না। মন খারাপ করে কথাটা বলতে তড়িৎ মান্যতা বলল, তুই দাদাভাইকে এখনো ঠিকঠাক চিনে উঠতে পারিসনি। তোর মনে হয় এই বাড়িতে আর আসা হবে না। দাদাভাই তোর ওই বাড়িতে চলে যাওয়া বা থাকা সহজে মেনে নেবে না, মানবে না কখনো। যাই হোক, দাদাভাই জানে দাদি আপা কাল তোকে একেবারে নিয়ে যেতে চাইছেন। করে মাথা নাড়ালো, ফের মুখে বলল, না। এবার এই বাড়িটা না ভাঙচুর করে ফেলে। মজার ছলে হেসে কথা বলতে কোরের ভিতরে ভিতরে আতঙ্কগ্রস্ত হলো। সত্যি তো, তবে বলবে কি করে সে? আজ 3 দিন মানুষটা বাড়িতে নেই। ফোনে অতি প্রয়োজন ছাড়া যোগাযোগ হয় না তাদের। 2 দিন আগে পরীক্ষার খবর নেওয়ার পর আর কথা হয়নি। তবে কি করে ফোন দিয়ে জানাবে? জানানো উচিত। না জানালে যদি আগের রাগের ভাঙচুরের ঘটনাগুলোর মতো পুনরাবৃত্তি কোনো অঘটন ঘটায়। যাই হোক, পর আমি আসছি একটু। কথাটা বলে চলে গেল মান্যতা। গৌরী দ্বিধায় পড়ে গেল, কি করবে? বলবে নাকি বলবে না? কখনো মানুষটাকে নিজ থেকে ফোন দেওয়া হয়নি। সে দ্বিধায় আরো সংকুচিত হলো মন। উফ, কি এক জ্বালা। উঠে পড়ার টেবিলে গিয়ে বসলো সে। সময় অতিবাহিত হলো, তবুও পড়ায় মন বসলো না। মনে ঘুরপাক খেতে লাগলো বিষয়টা। ফোন নিয়ে ডায়ালে গিয়ে কাঙ্ক্ষিত নামের নাম্বারটা নিয়েও বেশ কিছু সময় ঘাটাঘাটি করলো। তবে 2 পা এগুলো 3 পা পিছিয়ে যেতে যেতে রাতের খাবারের সময়টা পর্যন্ত গড়িয়ে গেল। তবুও ফোন দেওয়া হলো না। রাতে খাবার খেয়ে এসে ফের পড়ার টেবিলে বসতে মান্যতাকে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে মনে প্রশ্ন জাগলো। তবে কোনো এক দ্বিধায় প্রশ্ন করতে পারল না। আশা করেছিল মান্যতা নিজ থেকে কিছু বলবে, কিন্তু মান্যতাকে কিছু না বলে শুয়ে পড়তে দেখে নিজেও পড়ায় মনোযোগ দিল। ফজরের আজানের পর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো কৌরি। সারা রাতে ঘন্টা 2 ঘুমিয়েছে। সে ঘুম ভেঙেছে ফজরের আজানের পর। নামাজ না থাকায় ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসেছে। বাইরের প্রকৃতি এখনো অন্ধকারে আচ্ছন্ন। হাতের ফোনটার দিকে তাকালো। সারা রাতে যতবার ঘুম ভেঙেছে মনে হয়েছে মানুষটাকে
তার যাবার কথা জানানো উচিত কি। তবে এই উচিত অনুচিতের দ্বিধায় এখন মনে হচ্ছে এখন যদি ফোন না দেওয়া হয় আর জানানোর সুযোগ হবে না, আর তার যাওয়ার পর বিষয়টা জানলে আবারও না কোনো উল্টাপাল্টা কাণ্ড ঘটিয়ে বসে। এবার আর অন্তত সেরকম কিছু চাইছে না কৌরি। নিজের আড়ষ্টতা নিয়ে ফোনের দিকে বেশ কিছু সময় তাকিয়ে ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। সময় নিয়ে ফোন রিসিভ হলো। ফোন রিসিভ হতে বুকের যন্ত্রণার মৃদু মৃদু কম্পন অস্বাভাবিক হলো। তবে কাপা কণ্ঠে সালাম জানাতে ভুলল না। ওপাশের মানুষটা সময় নিয়ে সালামের উত্তর দিল। ঘুম চালানো বাড়ি কণ্ঠস্বর তার। শিরশির করে উঠল কৌরির সর্বাঙ্গ। শিহরণে বুঝে এলো চোখ। ওপাশ থেকে তখন ঘুম চালানো মিষ্টি কণ্ঠের ডাক এলো, কৌরি। কৌরির মোদিত চোখ জোড়া যেন আবেশে আরো ডুবে এলো। এ মানুষটার ডাক কেন এরকম কলিজা কাঁপিয়ে দেয়। উফ, তখন কি অনুভব হয়। নিজেকে যেন মনের মধ্যে মনে হয় না। সহসা নিজেকে ধাতস্থ করলো, চোখ বুঝে কথার সূচনা করলো। এই ভোরবেলা আপনাকে বিরক্ত করলাম। অবান্তর কথা কৌরি জানে, তবুও করলো। সেরকমই উত্তর দিল অপর পাশের মানুষটা। ফোনটা তুমি দিয়েছো কৌরি। সেখানে সময়টা না রাত না দিন, ভোর না সকাল, সময় না অসময়, তোমার অপেক্ষা গুরুত্ব হতে পারে না। তোমার কখনো মনে হওয়া উচিত না আমি বিরক্ত হয়েছি। প্রসঙ্গ এড়াতে চাইল কৌরি।